আচ্ছা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম সালাম। সৌদা আক্তার, কোথা থেকে বলছেন ভাইয়া? সবাই স্পষ্ট আমাকে দেখতে পারতেছেন? দেখতে পারার কথা। উপরে বাতি, সাইডে বাতি, পিছনে বাতির ব্যবস্থা। কথা স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে, তো আমাদের রসায়ন সম্পর্কিত আলোচনার আচ্ছা, আসসালামু আলাইকুম, নমস্কার স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম, নমস্কারের উত্তর হিসেবে ওটা গ্রহণ করতে পারেন। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা আজকের দিনের আলোচনা শুরু করি। আলোচনা ওই যে আগের দিন যেটা বলছিলাম, মোটামুটি আমরা তো শেষের দিকে চলে আসতেছি। সময়ও খুব কম, এখন খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটু ভালো প্রস্তুতি যেটাকে বলে ওরকমভাবে নেওয়া উচিত। তো এখন আসলে আপনাদেরকে নতুন করে তো আর কিছু বলার নাই। আমরা হচ্ছে একটা 20 ডেজের একটা ফাইনাল রিভিশন ডোজ হিসেবে, ওই যে আমরা অ্যান্টিবায়োটিক ডোজ বলি না, যে আমাদের কোর্স কমপ্লিট করতেই হবে, আদারওয়াইজ এই মানে অ্যান্টিবায়োটিকটুকু ইন ফিউচারে আমাদের বডিটার কখনো কাজে লাগবে না। তো সেইভাবে এটা হচ্ছে আমাদের সেই 20 ডেজ একটা প্রোগ্রাম হিসেবে আর কি আমরা কাজ করতেছি। তো কাজের হিসাব অনুযায়ী আমরা আমাদের আজকের আলোচনাতে রসায়ন দ্বিতীয় পত্রের কিছু কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। তো কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে আপনি কিছু কোশ্চেন পাবেন। কোশ্চেন অনুযায়ী আপনাকে যেই আজকে অ্যাপ্রক্সিমেটলি 50-60 এই মানে এরকম কোশ্চেন আর কি আমরা রেডি করেছি আজকের জন্য। তো এই কোশ্চেনে যে আপনি ধরেন কমন পাবেন ব্যাপারটা এরকম না। কমন কিন্তু আসলে মানে অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেনগুলো, এগুলো আসলে কমন পাওয়ার থেকে আপনার প্যাটার্ন অনুযায়ী যদি কমন পাওয়ানো যায় কোনোভাবে, সেটা হচ্ছে আমাদের জন্য একটু বেটার। ঠিক আছে, সবাইকে ওয়ালাইকুম সালাম। তো আপনারা যে যেখান থেকে ক্লাস করতেছেন, অনুগ্রহ করে আপনারা সবাই আপনাদের আইডি থেকে, অবশ্যই ফেসবুকে তো কাজটা করতেছেন, আইডি থেকে হচ্ছে ক্লাসটা ঝটপট শেয়ার দিয়ে ফেলুন। কেন শেয়ার দিবেন? কারণ হচ্ছে গত 2 দিন আগেও আমি যে ক্লাসটা আপনাদের সাথে আলাপ আলোচনা করে গেলাম, এটা তো ক্লাস না, অ্যাকচুয়ালি হচ্ছে একটা কনসালটেশন টাইপের। তো যে আলাপ আলোচনাটুকু আমি করে গেছি, তো সেগুলো দেখা গেছে কি অলরেডি অনেক নিচে চলে গেছে। তো আপনাদের জন্য কাজ হবে কি, ধরেন আপনি বারবার হচ্ছে খুঁজবেন বা কেমন আলোচনা করতেছি, কি করতেছি, সব তো আপনি নোট করে রাখতে পারবেন না। তো সেই হিসাবে আমার ধারণা যে আপনার শেয়ার করে রাখলে সেটা ভালো হয়। তো আমিও আমার দিক থেকে হচ্ছে ধরুন আমার যে আইডি, তো আমার আইডির উপর ডিপেন্ড করেও যদি আমি সেখানে হচ্ছে শেয়ার করে থাকি, তাহলে আমার মনে হয় না যে তেমন কোনো সমস্যা আছে। তাতে আমারও লাভ। কেন? কারণ আমার আইডিতে যারা স্টুডেন্টরা অ্যাড আছে, তারা প্রত্যেকেই হচ্ছে এটা দেখে নিতে পারবে। সো আপনার ক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটা করে ফেললে আমার মনে হয় না ক্ষতি কিছু হবে। তো এখন আমাদের আলোচনাতে আমরা শুরু করি। আলোচনা, আমার নাম ধাম তো এগুলো হচ্ছে আগেও দেখছেন, এখনো দেখতেছেন। স্টার্ট আপ ফ্রম দ্য আরএমএস ভেলোসিটি। একটু রেড কালারে সুইচ করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু আমাদের লেখাগুলো হচ্ছে বাংলায় লেখা। একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? অ্যান্সার দেওয়া যাবে, কিন্তু অ্যান্সার দেওয়ার আগে আমার পদ্ধতি অনুযায়ী আমি আপনাদের সাথে যে কয়বার আলাপ আলোচনা করতে আসছি, প্রতিবারই আমি আপনাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করার পূর্বে আপনার বেসিক কনসেপ্ট, বেসিক নলেজ যত আপনি মাথায় ইনপুট দিবেন, আপনার জন্য সেই কোশ্চেনের অ্যান্সার বের করা বা এক্সাম হলে কোশ্চেন ফেস করা আপনার জন্য অনেক ইজি হবে। তো সেইটার সাপেক্ষে আপনি আরএমএস ভেলোসিটি যদি কাউন্ট করা শুরু করতে পারেন, তাহলে আপনি এখানে বলতে পারবেন CRMS ইজ ইকুয়াল টু, কি বলতে পারবেন? ইকুয়াল √3RT ডিভাইডেড বাই M।
এবং আপনার প্রসঙ্গত এখানে মনে রাখার বিষয়, আপনাকে এখানে কোনো ভ্যালু দেওয়া হয়নি, জাস্ট অনলি আপনাকে কিছু গ্যাস এখানে দিয়ে দিছে। এই গ্যাসগুলোর মধ্যে আপনার ডেফিনিশন বলেন বা সংজ্ঞা হিসেবে বলেন, আপনি মনে রাখতে পারবেন যে আরএমএস ভ্যালোসিটির সঙ্গে যদি মলিকুলার ওয়েটের একটা রিলেশনশিপ আপনি বের করতে চান, তাহলে অটোমেটিক সেটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হিসেবে আপনার সামনে হাজির হবে। তো সেই ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে আমাদের এরকম 1/m। এখন আপনি খুঁজেন কোথায় তার মলিকুলার ওয়েট সবচেয়ে কম আছে। যার মলিকুলার ওয়েট সবচেয়ে কম, সে তার আরএমএস ভ্যালোসিটি তত বেশি পরিমাণ শো করবে। এখন মলিকুলার ওয়েটের হিসাব করতে গেলে এখানে হচ্ছে হাইড্রোজেনের জন্য এখানে 2, নাইট্রোজেনের জন্য হচ্ছে আমাদের 28, কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে আমাদের 44। মলিকুলার ওয়েটের ভ্যালু যার যত বেশি হবে, তার ভ্যালোসিটির হিসাবটা তত বেশি কমে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক হিসাবে আপনি এখান থেকে অ্যান্সারটুকু দিতে পারবেন। এ এ এ এ কতবার হয়? ওই তো কম বেশি, বেশি কম, ব্যস্তানুপাতিক মানে তো এটাই বোঝায়, একটা কমলে আরেকটা বাড়বে। এখন এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়াতে, এটা একটা জৈব যৌগের কোশ্চেন। ওজোনালাইসিস তার মানে আপনি বিক্রিয়াটা করছেন ওজনের উপর ডিপেন্ড করে, O3। আপনাকে বিক্রিয়া আমি দেখাই দিলাম। এখন বিক্রিয়া দেখাইতে গেলে আপনাকে এখানে কোশ্চেন করা হয়েছে প্রোপানেল এবং প্রোপানন। এই প্রোপানেলটা হচ্ছে একটা অ্যালডিহাইড কাঠামো, ALD লিখলাম জাস্ট। প্রোপানন হচ্ছে একটা কিটোন কাঠামো, CKETONE। এখান থেকে আপনি পাবেন CHO, আর এখানে আপনি পাবেন CO। এখন আপনি বলেন, আপনি সচরাচর যে বিক্রিয়াগুলো ওজোনালাইসিস বিক্রিয়ার ক্ষেত্রে আপনি পড়ে আসছেন, সেই বিক্রিয়াতে আপনি দেখছেন যে আপনি যেই যৌগগুলো নিচ্ছেন ওই যৌগগুলো থেকে ওজোনালাইসিস করার পর আপনি অ্যালডিহাইড পাচ্ছেন, কখনো ইথানেল, কখনো মিথানেল, প্রোপানেল, এরকম ভাবে আপনাকে কোশ্চেন দেওয়া। বাট এই ক্ষেত্রে আপনাকে কোশ্চেনে বলা হয়েছে নেল অ্যান্ড নোন, তার মানে একটা অ্যালডিহাইড একটা কিটোন। এবং আমরা যখন সমীকরণ ভিত্তিক হিসেবে কাজগুলো করে আসছিলাম, তখন আপনাদেরকে পড়ানো হয়েছে যদি আমরা সরল কোনো অ্যালকিন ব্যবহার করে থাকি, তাহলে প্রোডাক্ট হিসেবে ওজোনালাইসিস শেষে আমরা সেখানে সবসময় অ্যালডিহাইড পাবো, এবং যদি আমরা শাখা অ্যালকিন ব্যবহার করে থাকি, তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইডের পাশাপাশি আমরা সেখানে একটা কিটোনও পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেন অনুযায়ী এখানে দেখতে হবে যে আমাদের শাখা অ্যালকিন এখানে কোথায় আছে। যেমন শাখা অ্যালকিনের কথা যদি আপনি চিন্তা করতে চান, তার আগে আপনার ভেবে নিতে হবে এখানে প্রোপানেল মানে আপনার টোটাল কার্বন কয়টা মিন করতেছে। যদি আপনি এত সহজে বুঝতে না পারেন, আপনি ভাবেন মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপেন বলা মানে আমাদের কার্বন এখানে 3টি, এবং এইখানে প্রোপানন বলা মানেও হচ্ছে আমাদের কার্বন কয়টি? 3টি। 3 এবং 3 কয়টা আসে? 6। তার মানে আমি যে যৌগটা তৈরি করতে যাব, কোনোভাবে সেখানে আমাদের টোটাল কার্বন সংখ্যা কয়টা থাকতে হবে? 6টা। এখন আপনি খুঁজে বের করেন কোথায় 6টা আছে। আপনি যেমন এখানে আসতেছেন, ধরেন আমি বিতে ধরলাম, কেন? কারণ বি অ্যান্সার না, এই কারণে 1 2 3 4, সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে না। যখন আপনি এখানে আসতেছেন 1 2, এখানে মাত্র 2টা আছে, এখানে দ্বিবন্ধন আছে, সুতরাং এটাও হবে না। তার মানে আমার অপশন হচ্ছে এ এবং সি এর বেলায় 1 2 3, এবং এখানে কার্বন হচ্ছে, এখানে আবার হচ্ছে 2টা, এখানে হচ্ছে আপনার ডাবল বন্ড, কিন্তু এখানে CH3 হচ্ছে 2টা, এখানেও CH3 2টা। তার মানে যদি আপনি সি অপশনের ওজোনালাইসিস করতেন, তাহলে দুটোই আপনি পাইতেন কিটোন, কিন্তু আপনি আপনার কোশ্চেনে দেওয়া থেকে দুটো কিটোন পান নাই, একটা পাইছেন অ্যালডিহাইড আর একটা কিটোন। সো আপনার অ্যান্সার হবে এ। ক্লিয়ার? আপনার এই অপশন থেকেই আমি আপনাকে কোশ্চেন অন্যভাবে একটা বলে দিই। ওজোনালাইসিস বিক্রিয়া শেষে কোন অ্যালকিন থেকে 2 অণু প্রোপানন পাওয়া যাবে? যদি এই প্রশ্ন করা হতো, আপনার অ্যান্সার হইতো সি। যদি তো আপনাকে প্রশ্ন করে দিছে প্রোপানেল এবং প্রোপানন, এই কারণে আপনার অ্যান্সার হবে এখানে এ। হানিফ খান সুজন, এ হবে 100%। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন পরবর্তী। এটা আরেকটা মনে করেন ডেডলিয়েস্ট কোশ্চেন না, খুব সাধারণভাবেই আপনার কাছে একটু অসাধারণভাবে হাজির করছে। কোশ্চেন হচ্ছে, আপনি জানতে চাইছেন এই জায়গাতে CH3 CH2 CH2 Cl, আপনি এটা হ্যালোজেনো অ্যালকেন নিয়ে কাজ করতেছেন একটা ধাতুর সাথে, সেখানে আপনি ড্রাই ইথার ব্যবহার করছেন। এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম বা একটা ওয়ে। বিক্রিয়াতে M যৌগটা কি হবে? সাধারণ অর্থে আপাত দৃষ্টিতে এটা দেখে একটু উচ্চপদস্থ লেভেলের বিক্রিয়া মনে হবে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। এবার আপনাকে একটা লাইন বলি আমি। শুষ্ক ইথার দ্রবণে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়। কালারটা হালকা একটু চেঞ্জ করি, এখানে ক্লোরিনের পরিবর্তে আপনি জাস্ট ধরেন এখানে আপনি X বলতেছেন, এই পুরোটা অপশনের পরিবর্তে আপনি এখানে R বলতেছেন। ধাতব সোডিয়ামের সঙ্গে উত্তপ্ত করছেন, করার পরে আপনি এখানে
আবার আপনি পাচ্ছেন আর, তার সাথে আপনি পাচ্ছেন NaX। এখানে আপনার একটা আর ছিল, এখানে দুটো আর হয়ে গেছে। এখন আপনি আমাকে অ্যান্সার দেন, আপনি যে এখানে বলতেছেন তার কার্বন হচ্ছে 3টা, 1 2 3, তাহলে আপনার প্রোডাক্টে কার্বন হবে কয়টা? 3 দুগুণে 6টা। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, কত? 6। অ্যান্সার হেক্সেন। কোনো বিক্রিয়া লাগবে না, কোনো কিছু লাগবে না। এখন আপনি বলেন, আপনি শুধু বিক্রিয়া পড়ে গেছেন, বাংলা কথা পড়েননি, অ্যান্সার দিতে পারবেন না? বিক্রিয়ার নাম কি? উডস বিক্রিয়া। এবং আপনাকে এখনো বলে দিচ্ছি, আমাদের জৈব রসায়নের আলোচনাতে এরকম নামানুযায়ী বিক্রিয়া হচ্ছে 26টা। 26টা নামানুযায়ী বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা যে কোনো ভাবে আপনার পরীক্ষায় আসার 99% সম্ভাবনা প্রতিবার থাকে। যেবার যেটা আসে অন্যবার অন্য আরেকটা আসে। যারা এবছর ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দিচ্ছেন তারাও কোশ্চেনটা ফেস করছেন ক্লিমেনসন বিজারণ প্রক্রিয়া থেকে। কোনটি sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান? sp3, আপনাকে এখানে sp3 বলা হয়েছে। এখন আপনি বলেন sp3 আপনি কখন পাবেন? 4টি অরবিটাল যখন কাজ করবে। এটা হচ্ছে আমাদের স্যাররা যখন আমাদেরকে পড়াইছেন, যখন উনি আমাদেরকে বলতেন sp, তখন উনি আমাদেরকে পড়াইছেন এখানে দুটো। যখন আমাদেরকে বলতেন sp2 তখন হচ্ছে এখানে 3টি। যখন আমাদেরকে বলতো sp3 তখন থাকতো এখানে 4টি। 4টি অরবিটাল কাজে লাগিয়ে আমি যেটা তৈরি করতেছি। এখন 4টি অরবিটালের মধ্যে এখানে HCN, হাইড্রোজেন সায়ানাইড, C2H2, BF3 and last of all NH4+, অ্যামোনিয়াম আয়ন। এবং ডেফিনেটলি উইদাউট এনি ডাউট আপনি অ্যামোনিয়াম আয়নকেই দাগাবেন। এবার কোশ্চেন ইজি, কিন্তু এটা চুজ করার অন্য একটা রিজন আছে। রিজন হচ্ছে আপনি এখানে একটু কষ্ট করে ভাবেন তো, sp3 বলা হলো, তার মানে আপনার কোশ্চেনে sp2 আসতে পারে, কোশ্চেনে আপনার sp আসতে পারে। এই তিনটার এক একটার বন্ড অ্যাঙ্গেল আছে। যেমন sp3 এর জন্য আপনি মুখস্থ করছেন 109.5 ডিগ্রি, যখন আপনি sp2 পড়ছেন তখন সেখানে পাইছেন আপনি 120 ডিগ্রি, যখন আপনি sp পড়ছেন তখন আপনি সেখানে পাইছেন 180 ডিগ্রি। এই 109.5 ডিগ্রির মধ্যেও কিছুটা ভ্যারিয়েশন আছে। যেমন পানির বেলায় আপনি যখন কাজ করতে গেছেন সেগুলোর বেলায় আপনি পাইছেন 104.5 ডিগ্রি, আর যখন আপনি অ্যামোনিয়ার বেলায় কাজ করতে গেছেন তখন সেখানে পাইছেন আপনি 107 ডিগ্রি। কেন? কারণ প্রত্যেক একজোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে তার বন্ধন কোণের মান 2.5 ডিগ্রি করে কমতে থাকে বিকর্ষণের প্রভাবে। তো যেই এক্সাম্পলগুলো আপনাকে এখানে দিলাম, আপনারা যারা কোশ্চেন ব্যাংক সলভ করছেন তারা অলরেডি বুঝে ফেলছেন এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে বারবার আপনাদের সামনে আসছে, কখনো সংকরায়ন হিসেবে, কখনো কোনো একটা যৌগের উপর ভিত্তি করে। আসেন, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা, এটা আপনাদের আগের ক্লাসেও দেওয়া হয়েছিল, এখানে জাস্ট হচ্ছে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে বলতেছেন তার ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা SM, S লিখবেন প্রথমে 2 ইন্টু 10⁻³ ইন্টু তার মলিকুলার ওয়েট, তার মলিকুলার ওয়েট কত? 180 ইন্টু আপনাকে আমি কততে কনভার্ট করতে বলছি। যেমন আমার উপস্থাপনার ক্ষেত্রে বিষয়টা এরকম থাকে, আপনি ছিলেন কোথায়, আপনি যাবেন কোথায়, এরকম একটা, যে আমাদের প্রিলিমিনারি সিচুয়েশন অ্যান্ড আমাদের ফাইনাল সিচুয়েশন, কোথায় আমরা যাব। ওই যে ফিজিক্সে যেমন আপনারা পড়েন আদিবেগ এবং পরবর্তীতে যেতে আপনি যাচ্ছেন V0 অ্যান্ড V, এখানেও হিসাব হচ্ছে আপনি কত ml কাজ করছেন এবং কত ml আপনি কাজ করতে যাচ্ছেন। আপনি কাজ করছেন মোলারিটি কনসেপ্টে, মোলারিটির বেলায় আপনাদের হিসাব থাকে 10⁻³ ml, আপনি যাবেন ppm এ এবং আপনাকে শেখানো হয়েছে 10⁻6 ml এর মধ্যে যতটুকু পরিমাণ দ্রবীভূত থাকে, তার মানে উপরে আপনি 10⁻6 লিখবেন এবং ক্যালকুলেশন করার পরে যেটা আপনার অ্যান্সার আছে সেটাই। যেমন 2 10⁻3 কাটাকাটি চলে যাবে, 2 and 180 ক্যালকুলেশন করার পর 360, আমাদের অ্যান্সার এখানে শেষ। এটা চুজ করার রিজন ছিল একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে জাস্ট ক্যালকুলেশনটুকু বুঝিয়ে দেওয়া। এতক্ষণ পর্যন্ত কারো কোনো সমস্যা তো থাকার কথা না? ওকে, আচ্ছা ফাইন। আসেন পরের কোশ্চেনে, এটাও এখন আপনি একটা কোশ্চেন বলতে পারেন যে আপনি এতক্ষণ পর্যন্ত জৈব যৌগের যেই কোশ্চেনগুলো চুজ করছেন কোনো কোশ্চেনই বিক্রিয়া নাই, বাংলায় কথা লেখা। এখন দোষ তো আমার না, দোষ কার? আপনাদের যারা কোশ্চেনটা করে দিয়েছেন তারা বিক্রিয়ার তুলনায় আপনাকে বাংলায় কোশ্চেন করতে একটুখানি পছন্দ করে বেশি। কেন? কারণ আপনারা বিক্রিয়া পড়েন এটা তারা জানে, কিন্তু বিক্রিয়ার সাথে সাথে সবাই যে আপনারা বাংলা কথা পড়েন না এটাও তারা জানে। তো আলটিমেটলি আপনাকে এই জায়গাটুকুতে তারা আটকানোর একটা চেষ্টা করে। এখানে আপনাকে বলছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করতে করতে মোটামুটি আপনার জীবন তেজপাতা পচা পাতা সব হয়ে গেছে। অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে আপনি বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোন দ্রব্যটি এখানে উৎপন্ন হয়?
বেনজিনের সঙ্গে আপনি বিক্রিয়া করতেছেন, তার মানে আপনি টপিকটা কিসের জন্য? বেনজিনের জন্য। বেনজিন কয় টাইপের বিক্রিয়া দেয়? দুই টাইপের। একটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া, আর একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেহেতু আপনি এখানে অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া দিচ্ছেন, তার মানে সেখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পাদন করতে যাচ্ছে, এবং এই প্রতিস্থাপন বিক্রিয়া শেষে বেনজাইল ক্লোরাইড হবে না, ফেনল হবে না, অ্যাসিটোন তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সুতরাং আপনার হাতে অপশন হচ্ছে একমাত্র, সেটা কি? অ্যাসিটোফেনল। এখন আপনি এখানে বলেন আপনি এখানে কোন অ্যান্সারটুকু এখানে দিচ্ছেন, বা আপনার টপিকটা এখানে কি? টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এখন আপনাকে বলি, আপনি টোটাল অ্যারোমেটিক স্ট্রাকচার যখন পড়ছেন, অ্যারোমেটিক স্ট্রাকচার আপনি কি কি পাচ্ছেন? বেনজিন, টলুইন, ফেনল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজোইক অ্যাসিড। এই সবগুলোর মধ্যে আপনি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন, সালফোনেশন, নাইট্রেশন, টোটাল 5টা পাচ্ছেন। 5-এর সঙ্গে 5টা টপিকের বিক্রিয়া গুণ করলে হয় 25টা। এর মধ্যে 25টা বিক্রিয়ায় আপনার একটা থ্রুলি সেটআপে একটা রিভিউ দিতে হবে। এটা আপনার কোশ্চেন আসার একটা সেট। এখান থেকে আপনি একটা কপাল ভালো থাকলে কোশ্চেন পেয়ে যাবেন, এবং অবশ্যই জানাশোনার মধ্যে। যেমন আপনি ফেনলের একটা নাইট্রেশন বিক্রিয়া আপনি পড়তে পারেন, সেখান থেকে পিক্রিক অ্যাসিড আপনি বানাইতে পারেন। এখানে আপনি বলতেছেন বেনজিনের কি? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। তাহলে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে আপনি কি পাবো? কোশ্চেনের সাথে কিন্তু কোশ্চেন টেনে বের করা যায়। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে যদি আমি অ্যাসিটোফেনন পাই, তাহলে আপনাকে এখন যদি আমি কোশ্চেন করি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আপনি কি পাবেন? আপনার অ্যান্সার হবে টলুইন। আপনি বেনজিন পড়লেন না টলুইন পড়লেন, অথচ আপনি শিখে ফেললেন কিভাবে আপনি বেনজিন থেকে টলুইনে কনভার্ট করতে পারেন। ওকে, ফ্রিডেলক্রাফট। আচ্ছা, একজন বলছেন যে ফ্রিডেলক্রাফট বিক্রিয়া, ফাইন। কোনটি বিজারক? এটা আপনার আমার গবেষণা করার কোনো জায়গা নেই, লিটারালি মুখস্থ। কে জারক হিসেবে কাজ করবে, কে বিজারক হিসেবে কাজ করবে। এখন আপনি যদি মুখস্থ পারেন তাহলে ভালো, আর পরীক্ষার হলে যদি আপনি এটা শুরু করেন ওপেন টি বায়োস্কোপ, 19 টেস্কোপ, যেখানে পড়বে সেটা আপনি দাগাবেন, তাহলে আপনার আম তো যাবে, আমের সঙ্গে ছালাও যাবে, আমের আটিও যাবে, পরে আপনি কিছুই ভাগে পাবেন না। অ্যান্সার হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা উত্তম মানের জারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। এটা আপনারা পড়ে শেষ করে ফেলছেন। অ্যান্সার এ জীবনেও হবে না, বি তো হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং ঘুরে ফিরে আপনার হাতে এই যে জনাব সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, খুব সুন্দরভাবে সে কাজ করবে। এই যে আসমাউল হুসনা, আমি কি একবারের জন্য বলছি যে কোনটা জারক? আপনারা যে আমার এ অ্যান্সার দিচ্ছেন আসমাউল হুসনা, আপনি যে এ বললেন, পরীক্ষার হলে যদি আপনি এই কাজ করেন তখন আপনি আমার পাবেন, নাকি আপনি আবার গিয়া সেটা সুন্দর মতো মুছা আবার অন্য কিছু করতে পারবেন? পেন্সিল তো মুছা যায়, কলমের কালি জীবনে মুছতে পারবেন? 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন? এখন আপনি বলেন, এই কোশ্চেন আপনি করবেন কি? সমীকরণ সমতাকরণ করবেন? জি না, ওই সময় আপনার হাতে নাই। আপনার এখন কাজ হবে এটাকে অন্য থ্রুতে কনভার্ট করা। তার জন্য আপনার দরকার কি জানেন? তুল্য সংখ্যা মুখস্থ করা। এখন আপনি বলবেন যে ভাইয়া তুল্য সংখ্যা কি? আপনারা যখন এইচএসসি লেভেলে পড়াশোনা করছেন, ধরলাম অ্যাডমিশন লেভেলের হিসাবটা বাদ দিলাম, এইচএসসি লেভেল খুব সহজভাবে পার করে আসছেন। আপনারা যখন এই অধ্যায় পড়তে গেছেন, আপনারা বইতে একটা ছক পাইছেন। সেই ছকে দেখছেন ছকের উপরে জারক লেখা, বিজারক লেখা, পাশে জারণ মান লেখা, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা লেখা, তারপরে তার পরিবর্তিত অবস্থা লেখা। ওই ছক আপনার স্যার আপনাকে মুখস্থ করতে বলছে, আপনারাও করলে করছেন, না করলে নাই। পাশের জনের খাতা দেখে আপনি অ্যান্সার দিচ্ছেন। ওইটা যদি মুখস্থ করে থাকেন, আপনি এখন এই কোশ্চেনের অ্যান্সার দিবেন হাসতে হাসতে। আর যদি মুখস্থ না করে থাকেন, তাহলে কষ্ট কইরা দেয়ালের মধ্যে মাথাটা কতক্ষণ বাড়ি দেন, যদি কপাল গুনে ছকটা মুখস্থ হয়। আপনার বিক্রিয়া করতে হবে ফেরাস সালফেটের সাথে। এখন বলেন ফেরাস সালফেটের সংকেত কি? FeSO4। এখন নিশ্চয়ই এটা বলবেন না যে ফেরাস সালফেটের সংকেত পারেন না, এবং বলে দেওয়া হচ্ছে এখানে আপনি কার সঙ্গে বিক্রিয়া দিবেন? K2Cr2O7। তাহলে আপনার এখন কাজ করতে হবে কোনভাবে? আপনার কাজের হিসাব হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ফেরাস সালফেট ইনটু ওয়েট অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ ফেরাস সালফেট। সমীকরণ যদি জীবনে, মানে আপনারা তো অনেকেই দেখছেন বা করছেন বা পারেন, যারা পারেন না কষ্ট করে জিনিসটুকু খুব ভালোভাবে মাথায় নিয়ে রাখেন যে আপনার কার সঙ্গে কার তুলনা করতে এখানে বলতেছে। ইকুইভ্যালেন্ট নাম্বার অফ পটাশিয়াম ডাইক্রোমেট, ওয়েট অফ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এবং তারপর মলিকুলার ওয়েট অফ K2Cr2O7। WM এই 4টা টপিক নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, ওগুলো আপনি বসাবেন, বাসায় বসে খাতা কলমে ম্যাথ করবেন। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে দুইটা জিনিস নিয়ে। এক হচ্ছে এই ইকুইভ্যালেন্ট নাম্বার অফ পটাশিয়াম ডাইক্রোমেট, ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ফেরাস সালফেট। চলেন, এতদিন তো অনেক জনের কাছে পড়ছেন, অনেক কিছু পড়ছেন, এবার আমি আপনারে পড়াই আপনার আসলে কিভাবে পড়া উচিত ছিল। একটা জারণ বিজারণ বিক্রিয়া যখন আমরা সম্পাদন করি, আমরা শিখছি কি? হ্যাঁ, একজনে কি বলছেন, ভাইয়া কালকের ক্লাসের PDF দিলে ভালো হতো। ও মা গো মা, PDF কই পাবো ভাইয়া?
পিডিএফ তো আমার কাছে নাই। আমি আপনাদের পরশুর ক্লাসে অ্যাকচুয়ালি কি বলে গেছি আর কি পড়ায় গেছি ওটা আমি নিজেই ভুলে গেছি। ধরেন আমি এখন একটা পড়াচ্ছি, কালকে সকালবেলা উঠে আমি দেখা যাবে অন্য একজন আরেকটা টপিক পড়াচ্ছি, কোন জায়গায় কারে কি বলে যাচ্ছে আমার তো তখন আর সেটা মনে থাকে না। ক্লাস করেন, একটু খুঁজে বের করেন কোথায় আছে। আপনি যখন এই ফেরাস সালফেট নিয়ে কাজ করা শুরু করেন, এটা একটু ডিটেলসে বলা লাগবে। আপনারা তো আপনারা হচ্ছেন কি আবার শিশু মানুষ না, আপনাদের বয়স তো আবার এখন 18 হয়নি, আপনাদেরকে ঠিকঠাক ভাবে না বললে তো আবার পারবেন না। ফেরাস সালফেট যখন বিক্রিয়া করা শুরু করে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশনের অবস্থা থাকে এরকম Fe2+। সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ থেকে Fe3+ কনভার্ট হয়। এটা হচ্ছে আপনার জারণ বিজারণ বিক্রিয়া করার ক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে। এখন আপনি বলেন তো সে কয়টা ইলেকট্রন দান করছে? একটা। ইলেকট্রনের স্থানান্তর কয়টা হয়েছে? একটা। তার মানে এই যে ফেরাস সালফেটটা আপনি বলতেছেন ইকুইভ্যালেন্ট নাম্বার, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হবে 1। আপনার ক্যালকুলেশন শেষ। অথচ আপনি যখন বড় করে বোর্ড এক্সামের টাইমে অ্যান্সারগুলো দিচ্ছেন পুরো ইকুয়েশন রেডি করে, দেন আপনার ক্যালকুলেশন করা লাগছে। এখানে এগুলো কিছু করবেন না। এবার আসেন আপনি পটাশিয়াম ডাইক্রোমেটে। পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য তার জারণ মান আপনি শিখছেন কত? +6। এবং আপনি শিখে আসছেন পটাশিয়াম ডাইক্রোমেট জারণ বিজারণ বিক্রিয়া শেষে +6 থেকে তার জারণ মান সে +3 তে কনভার্ট করে। এখন আপনি বলবেন তাহলে কি তার তুল্য সংখ্যা কত পরিবর্তন হয়েছে? 6 থেকে 3 এ নামছে? 3 হবে? জি না। কেন? কারণ এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আপনি একটা নেন নাই, নিছেন কয়টা? 2টা। তাহলে একটা পটাশিয়াম ডাইক্রোমেটের বেলা মানে একটা ক্রোমিয়ামের বেলা যদি সে 3টে ইলেকট্রনের জন্য তার চার্জ এদিক সেদিক করে ফেলতে পারে, তাহলে দুটোর জন্য কয়টা করবে? 6টা। তাহলে তার তুল্য সংখ্যার মান আপনি এখানে কত বসাবেন? 6। 1 এবং 6 পেয়ে গেছেন, বাদ বাকি সব ভ্যালু আপনার দেওয়া আছে, বসাবেন, ক্যালকুলেশন করবেন, অ্যান্সার শেষ। আপনার কাজ কি? এগুলোর মলিকুলার ওয়েট আপনার বের করা। এগুলো আমার কাজ না, আমি আপনার সিস্টেম ধরায় দিছি, সিস্টেম অনুযায়ী এখন কাজ করবেন। ওকে, এখন আপনি বলেন আপনি এখানে আর কি দেখতে পারেন? থিওরিটিক্যাল কোশ্চেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই সালাউদ্দিন শেখ আপনার এখানে কিছু বলার দরকার নেই, একজন হচ্ছেন একটা স্টুডেন্ট, ওনার কথা বলতেই পারেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে মানে পিডিএফ এর কোনো উপায় আসলে আমাদের হাতে নাই। সত্য কথা যেটা, আমরা হচ্ছেন কেবল ধরেন হচ্ছে স্লাইডটা রেডি করি। এটা এমন না যে অনেক ইম্পর্টেন্ট, আবার এমন না যে এটার কোনো গুরুত্বই নেই। এগুলো আমরা রেডি করতেছি যেন আপনারা একটা কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদের সামনে ডেলিভারি দেওয়া। এগুলো ধরেন এমনি এমনি হয়নি, আমাদের এগুলোর পিছনেও একটা হিউজ টাইম দিয়ে কোনটা ইম্পর্টেন্ট না, প্রিভিয়াস 7-8 বছরের কোশ্চেন দেখে তারপর আমাদের জিনিসটা রেডি করতে হয়। তো স্বাভাবিকভাবেই এটার অবশ্যই একটা গুরুত্ব আছে। গুরুত্ব হিসেবে আপনাদের এই কোশ্চেনগুলো এখানে রেডি করে দেওয়া। যেমন ধরেন এই টপিকের একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। আপনি এখানে একটা কোশ্চেন পাইছেন, অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব অনুযায়ী অম্ল কারা। এখন এই কথা বলা মাত্রই যে পড়াশোনা করে আসছেন সে বলবেন কি অ্যাসিডকে আর বেসকে। আপনি অ্যাসিড আর বেসের সারা জীবনের কনসেপ্ট হচ্ছে H+ দিলে অ্যাসিড, OH- দিলে ক্ষার। ওটা থেকে আপনি একটু ব্রনস্টেড-লাউরি কনসেপ্টে এসে দেখতে পারলেন কি যে H+ দিবে সে অ্যাসিড, যে নিবে সে ক্ষার। আর লুইসের বেলায় এসে আপনি কি পড়তে পারছেন? যে ইলেকট্রন যুগল দিবে সে ক্ষার। এটা অবশ্যই যে ইলেকট্রন যুগল দিতে পারবে সে ক্ষার, আর যে নিতে পারবে সে হবে অ্যাসিড। তাহলে এখন আপনি বলেন যে পানিতে H+ আয়ন দিতে পারে, অবশ্যই এটা উত্তর হবে না। প্রোটনের উপর ডিপেন্ড করে অবশ্যই কোনো উত্তর হবে না। যে একজোড়া ইলেকট্রন দিতে পারে এটাও তো হবে না। যে একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে এটা হবে আমাদের অম্ল। আর যে নিতে পারবে মানে দিয়ে দিবে, যে দিয়ে দিবে সে হবে আমাদের জন্য কি ক্ষার। মানে এতদিন পর্যন্ত বা সবকিছুর থিওরিতে আপনি কি পড়ে আসছেন যে H+ এর উপর, বাট এটা হচ্ছে একমাত্র ইলেকট্রনের উপর। এখন এটার অনুযায়ী আমি আপনাকে কোশ্চেন করি, এটার অনুযায়ী কোশ্চেন আমি আপনাকে বানায় রাখছি, কোশ্চেন বললাম না, পরে সামনে আসলে আপনি পেয়ে যাবেন। আসেন, একটি জৈব যৌগ নাইট্রোজেন শনাক্তকরণের পরীক্ষাটার নাম কি? এটা আমি ইচ্ছা করে নিছি। এখন বলেন মানে রিজন কি? এখন আপনি বলবেন যে এটা আমি কোথায় পাইছি, এটা হচ্ছে আপনার জৈব যৌগ চ্যাপ্টারে কোথায় আছে, একদম শেষের দিকে। এখন আপনারা বলবেন মনে মনে বলতেছেন ভাই প্রথম দিকের গুলাই ঠিক মতো পারি না, আপনি ওই জায়গার কোশ্চেন কেন টান দিচ্ছেন? টান দেওয়ার রিজন হচ্ছে আপনার পরীক্ষায় এটা হচ্ছে চিটাগাং ভেটেরিনারি যখন এক্সামগুলো নিত আলাদা, ওই জায়গা থেকে এই কোশ্চেনটা আমার টান মারতে হয়েছে। এবং তাও কি সেটা মাত্র 2 বছর আগের, 2 বছর বা 3 বছর আগের কোশ্চেন। সেখানে আপনি শর্ট সিলেবাসে আপনার এক্সাম দেওয়ার কথা, যেটা সিলেবাসে নাই, তারা সিলেবাস থেকে এটা টান দিছে। তো যেটা তারা টান দিছে আমার তো আপনাকে ইনফর্ম করতে হবে যে এখান থেকে আপনার কোশ্চেন আসার একটা সম্ভাবনা আছে। এখন আপনি বলেন
এইখানের কোন কোন নামগুলো আপনি চিনেন? উত্তর আমি দিয়ে চলে গেলে তো গেলামই, আপনারা আমার ব্যাখ্যা দিতে হবে না? ব্যাখ্যাটুকুর জন্যই তো আমি আপনাদের সামনে আসছি। 1 নম্বর আসেন লিবারম্যান পরীক্ষা। এই লিবারম্যান পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যখন ফেনল আইডেন্টিফিকেশন করতে যাবেন তখন। তার মানে আপনি নতুন একটা জিনিস এখানে শিখে ফেললেন যে ফেনল আইডেন্টিফিকেশনের জন্য যদি আমি কাজ করি তাহলে আমাদের কিসের কাজ করতে হবে? লিবারম্যান পরীক্ষার হিসাবে। এটা হচ্ছে কি আপনাদের জন্য আলাদা করে এখানে একটা মুখস্থ হয়ে গেল একটা জিনিস, এটা আপনার হয়তোবা অন্য কোথাও কাজে লেগে যাবে। এখন আপনি মিরর পরীক্ষা, এখন আপনি বলবেন ভাই জীবনেও তো আমি মিররের নাম শুনিনি। আপনি মিরর কোত্থেকে পাইছেন? আমি না, তারা পাইছে, এবং আপনি শুনছেন। সেটা কি? আপনাকে যে পড়ানো হয়েছে টলেন্ট বিকারক এবং ফেলিং দ্রবণ দ্বারা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকরণ করতে পারেন, এবং সেখানে আপনি সিলভার দর্পণ মিরর ওই জায়গাটুকু থেকে তারা হচ্ছে কি এরকম পাইছে, এবং এটা হচ্ছে সেই পরীক্ষাটা ফেলিং দ্রবণ পরীক্ষা, নাম শুনছেন। একমাত্র পরীক্ষা বাকি কি? লেসাইন পরীক্ষা, যেটা একটা সময় খুব বেশি পরিমাণ প্রচলিত ছিল। নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা তেমন একটা আসে না। আই হোপ এটা আপনাদের মনে রাখতে তেমন কোনো কষ্ট হবে না। ওকে, একটা কাজ আপনারা করতেছেন হচ্ছে যারা যারা উপস্থিত আছেন, যারা এখন আপনারা আইডিতে শেয়ার দেন নাই, একটু কাইন্ডলি শেয়ার দিয়ে রাখেন। আর আপনাদের যারা পরিচিত আছে বা যারা হচ্ছে নেক্সট অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে সামনে আসতেছে, এইচএসসি এক্সাম দিচ্ছে, বা যারা কলেজের ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছে, মেনশন দিয়ে রাখতে পারেন, তারা দেখে নিবে। অ্যাটলিস্ট আপনারা এখন এই লেভেলটুকুতে এসে বুঝতেছেন যে আপনারা আসলে কত জায়গায় কত ফাঁকিবাজি করে আসছেন, যার কারণে আপনারা এখন ভুক্তভোগী হচ্ছেন। বলেন, এই যে আপনাদেরকে যে বলছিলাম যে আপনারা একটা কোশ্চেন ফেস করবেন টপিক অনুযায়ী, এই কোশ্চেন আপনাদের এখানে রেডি করে দিলাম। HCl এবং H2O এই দুটো বিক্রিয়া করার পর হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরিন তৈরি হয়েছে। বিক্রিয়াতে HCl এর অনুবন্ধী ক্ষারককে, এটা আপনার কাছে কোশ্চেন জানতে চাওয়া হয়েছে। এখন আপনাদেরকে এটা পড়ানোর জন্য আমি এই যে একজন উত্তর দিয়ে ফেলছে অলরেডি যে Cl-। এখন যারা উত্তর দিতে পারতেছেন না তারা কি চিন্তা করবেন? আপনারা চিন্তা করবেন শুধু একটা জিনিস, আপনি এখানে লিখেন আগে অ্যাসিড। যদি আমি আপনাদের এই চ্যাপ্টারের ক্লাস নিয়ে থাকি, আমার মনে হয় আমি বলে দিছিলাম আপনাদের, একটা তীর চিহ্ন দেন, আপনি এখানে লিখেন একটা বেজ। আপনি অ্যাসিড থেকে বেজের কাছে যাচ্ছেন, অ্যাসিড থেকে বেজের কাছে যাওয়া মানে হচ্ছে আপনি H+ ছেড়ে দিচ্ছেন, আর বেজ থেকে আপনি H+ এর কাছে অ্যাসিডের কাছে আসা মানে হচ্ছে আপনি H+ অ্যাড করতেছেন। শেষ টপিক। এখন আপনি যদি এখানে অনুবন্ধী বা কনজুগেট কথাটা অ্যাড করেন, আপনার একটুখানি হইলেও প্রেশার পড়ে যাবে, মনে রাখতে পারবেন না। আপনি খালি চিন্তা করবেন অ্যাসিড টু বেজ, H+ ছেড়ে দিব, বেজ টু অ্যাসিড, H+ অ্যাকসেপ্ট করব। এখন আপনি বলেন HCl এর অনুবন্ধী ক্ষারক, তার মানে আপনি এখানে HCl বলতেছেন, আপনি এখান থেকে একটা H+ ছেড়ে দিবেন, ছেড়ে দিলে আপনি কি পাবেন? ক্লোরাইড মাইনাস পাবেন। একদম আপনারা বেসিক সহ বুঝাই দিলাম। আল্লাহর রাস্তে ভাই দয়া কইরা, যথেষ্ট সম্ভাবনা আছে প্রশ্নগুলো আসার, মানে এই প্যাটার্ন অনুযায়ী অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী অ্যাসিড, এগুলা ভাই ভুল করেন না প্লিজ। আচ্ছা, এবার আসেন লিথিয়াম। লিথিয়াম আয়ন ব্যাটারিতে ঋণাত্মক ইলেকট্রোড কে? বলেন, এটা আপনাদের কাছে কোশ্চেন। লিথিয়াম আয়ন ব্যাটারিতে ঋণাত্মক ইলেকট্রোড কারা? এখানে কে কাজ করবে ঋণাত্মক ইলেকট্রোড হিসেবে? বলে আপনাদের এটা টোটালি হচ্ছে আপনার সিলেবাসের বাইরের কোশ্চেন, টোটালি, মানে এটা সিলেবাসের ধারে কাছেও নাই, তারপরও আপনার পরীক্ষার কোশ্চেনে কিন্তু দিয়ে দিছে। সো এখন আপনার কাছে গ্রাফাইট জীবনেও না, লেড না, তার মানে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম আয়রন ফসফেট, এই দুইটার মধ্যে কোনো কিছু একটা কাজ করবে। আপনাদের হাতে উত্তর আমি ছেড়ে দিলাম। আমি জানি আপনারা এটা পড়েন নাই, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাতে দেওয়া, এছাড়া আর কোনো কারণ নাই, এটা পড়ারও কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আপনার এই যে তারপরও কিন্তু উত্তর দিয়ে ফেলছে অলরেডি। উত্তর অলরেডি একজন না 3 জন দিয়ে দিছে যে অ্যান্সার লিথিয়াম কোবাল্ট অক্সাইড। আমি কিন্তু টেকনিক্যালি আপনার বাম পাশের জিনিসটা বাদ দিয়ে দিছি, কারণ কি যার মাথায় বুদ্ধি আছে সে কিন্তু বুঝে ফেলাইছে বামের দুইটা জীবনও অ্যান্সার হবে না, অ্যান্সার হলে কোথায় হবে? ডানেরটা হবে। ইচ্ছা করে দুইটা তারা দিছে যেন আপনারা কনফিউজড হন, যেহেতু যারা টিকে গেছে মানে কি আপনি বি এখানে অ্যান্সার দিয়ে দিছেন, শেষ। ডায়াজোনিয়াম লবণ তৈরিতে নিচের কোন বিকারকটি ব্যবহার করা হয়? এনিওয়ান, কেউ কি পারবেন? এটা একটু হালকা ক্রিটিক্যাল, হালকা, কারণ ডায়াজোনিয়ামের সাথে আমরা ইউজুয়ালি ইউজ টু না, আমরা অ্যালকেন পড়ি, অ্যালকিন পড়ি, অ্যালকাইন পড়ি, বাট শেষের দিকের গুলো আমরা একটু কম পড়ি। কেউ কি বলতে পারবেন এটার অ্যান্সার কি? এনিওয়ান পারবেন? বলেন। বলেন বলেন বলেন, জলদি বলেন। আরে কথা বলে না এগুলা, মানে কিচ্ছু বলে না, একটা কথাও শুনে না। এই কথা না শুন না আজকে এই অবস্থায় গেছেন। এখনো যদি একটু সিরিয়াস না হন তাহলে হবে। শামিমা রহমান, আপনি বলছেন এ, এই তো হয়ে গেছে অ্যান্সার শেষ, আর তো কোনো কথাই নেই, একজন অ্যান্সার দিয়ে দিচ্ছেন এ, আর বাদ বাকিরা তো নিশ্চয়ই এই কি প্রিয়ন্তী, প্রিয়ন্তী, মোহাম্মদ শাওন, 2 জন আপনারা বলছেন সি। ভাই মাথা একটু খাটান,
মাথা খাটানোর হিসাব হচ্ছে আপনার টোটাল এইচএসসি লেভেলে আপনি যতগুলো আলাপ আলোচনা করছেন, আপনার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বাদে এই জিনিস আপনি কোথাও পাবেন না। কথা শেষ। মানে যে জিনিস আপনার মাথায় ইনপুট হবে না, অন্য সিস্টেমে তো আপনার মাথায় ইনপুট করতে হবে। আপনি ভুলেও এইটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন ছাড়া এগুলা ব্যবহার করেন না। আপনার উপর অপশন হচ্ছে NaNO2, তার সাথে হচ্ছে আপনার পাতলা HCl, সেখান থেকে তারা হচ্ছে HNO2 নাইট্রাস অ্যাসিড তারা তৈরি করে, সেটাকে নিয়ে তারা কাজে লাগায়। এই কারণে আমাদের এখানে ব্যবহার হবে কি NaNO2। আচ্ছা, যারা একটু ভুল বলছিলেন, কনফিউশন ক্লিয়ার হয়েছে তো? এই কাজ করেন না কিন্তু, আপনারা কিন্তু একটা জেনুইনলি মানে ভুল করে ফেলছেন। হেবার পদ্ধতিতে ওয়েট কোশ্চেন পড়ার আগে একটা কথা বলি, মোটামুটি ইজি কোশ্চেন নেওয়ার একটা রিজন আছে। রিজন হচ্ছে আপনি এখানে যে শিল্পোৎপাদন বলতেছেন, কার শিল্পোৎপাদন পদ্ধতির নাম কি? হেবার পদ্ধতি। আপনারা 9 থেকে শুরু করছেন। অ্যামোনিয়া প্রস্তুত করা হয় কিভাবে? হেবারবোস পদ্ধতিতে। হেবারবোস পদ্ধতি অনুযায়ী কাজ করতে গেলে আপনি সেখানে ব্যবহৃত কাঁচামাল কি, এই জিনিসটারে ধরেন আমি যদি ওনাদের জায়গায় থাকতাম, কোশ্চেন করতাম, তাহলে কোশ্চেনে এমন মারপেচ আমি ঘুরাইতাম যে কোশ্চেন দেখে ছেলেবেলে কনফিউজড হয়ে যেত এবং ওইখানে তারা ভুল লাগাইতো। আমরা কখনো কোনোদিন কোন একটা পদ্ধতি অনুযায়ী পড়ার পরে কি আমরা ইউজুয়ালি তার কাঁচামাল কোশ্চেন পাই না, আমরা পাই প্রভাবক। এবং আপনারও কিন্তু টেন্ডেন্সি এখানে কি থাকতো যে হেবারবোস পদ্ধতিতে প্রভাবক হিসেবে কারা কাজ করবে? আয়রন এখানে আসবে, বা মলিবডেনাম অক্সাইড প্রভাবক সহায়ক হিসেবে এখানে যা কাজ করার করতেছে। কিন্তু এখানে তারা এমন কোনো কিছু বলে নেই। কাঁচামাল হিসেবে আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন। কোশ্চেনটারে তারা আরো ক্রিটিক্যাল করতে পারতো, কিন্তু তারা করে নাই। কাঁচামাল মানে বিক্রিয়ক। হ্যাঁ সুন্দর, আপনি এখন ক্লিয়ার রাখতে পারতেছেন কাঁচামাল মানে বিক্রিয়ক, কিন্তু অন্য ক্ষেত্রে তো ধরেন ব্যাপারটা এরকম হচ্ছে না। ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে অ্যানাদার ওয়ান অ্যান্ড দ্য মানে সুন্দর একটা প্রশ্ন, মানে সিলেক্ট করছি দেখে এখন নিজের কাছে নিজের খুব ভালো লাগতেছে যে এত সুন্দর সুন্দর কোশ্চেন আপনাদেরকে আমি কিভাবে সিলেক্ট করে দিতেছি। এইখানের এইটা এক টাইপের একটা ইন্ডিকেটর আপনার কাছে যে আপনি কার প্রেজেন্সে কাজ করতেছেন, অ্যান্ড দ্য মেইন থিম এইটা ঘটাবে এবার 180 ডিগ্রি। যেমন ধরেন বাইরের টেম্পারেচার বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে একটা ভ্যাপসা গরম লাগতেছে, রুমে আসি বোর্ড, কিন্তু খুব সুন্দর আমার আশেপাশে হচ্ছে এসি চলতেছে, আমি একটা কোল্ড কন্ডিশনের মধ্যে আছি। তার মানে দুই ক্ষেত্রে আমার অবস্থা কিন্তু ভিন্ন হতো। আমি এখানে একটা কোল্ড কন্ডিশনে আছি দেখে কিন্তু আমার কোনো ঘাম আসতেছে না, কিছু হচ্ছে না। এই আমি যখন আপনাদের ক্লাস শেষ করে হচ্ছে একটু রাস্তায় নামবো, অটোমেটিক হচ্ছে ঘামে একদম যেটাকে বলা হয় গোসল, এই অবস্থা হয়ে যাব। এই ঘটনা বলার কারণ টেম্পারেচার। আপনি 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কাজ করতেছেন ঘন সালফিউরিক অ্যাসিড ইথানলের সাথে, অটোমেটিক আপনার অ্যান্সার হবে CH2 ডাবল বন্ড CH2, মানে কি আপনি ইথিন পাচ্ছেন। এই টেম্পারেচার সব ঠিক থাকলো, 180-র পরিবর্তে জাস্ট আপনি 140 ডিগ্রি সেলসিয়াস নামাই দিবেন, আর দুইটা ঘটনা চেঞ্জ করবেন। অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের কথা না বলে আপনি অতিরিক্ত ইথানলের কথা বলবেন। আপনার বিক্রিয়ক থেকে উৎপাদে চেঞ্জ হইতে গেলে এখন অন্য একটা উৎপাদ এখানে চলে আসবে, সেটা হচ্ছে CH3 CH2 O CH2 and CH3 সব সেম, শুধু টেম্পারেচার 180-র পরিবর্তে 140, অ্যালকিনের পরিবর্তে হয়ে যাবে ইথার। এটাও আপনার পরীক্ষা আসছে, নিচেরটা আপনার পরীক্ষা আসছে, মনে যেন থাকে। এই যে একজন লিখে দিছে, মিজান সাহেব লিখছেন যে ইথার তৈরি হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আর্সেনিকের প্রমাণ তাপমাত্রা, ভাই এটি মুখস্থ, এটা আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আপনার পরীক্ষায় আর্সেনিক, তারপর হচ্ছে আপনার বিশুদ্ধ পানির বেলায় তার পিএইচ এর মান কত, বিওডি সিওডি টিডিএস ডিও এগুলোর মান কত, বা লিডের মাত্রা কত থাকা উচিত, এগুলোর সবকিছুর একটা নির্দিষ্ট সীমানা আছে, তারা ঠিক করে দিছে। ইয়ানাফসি আল্লাহরা ডাকতে রাখতে এগুলো আপনার মুখস্থ করতে হবে, যেন কোনো মতে এগুলোর কোনো ভুল না হয়। মনীষা রানী এ বলছেন 0.05, আব্দুল ওয়াহেদ সি বলছেন, সুমি সি 0.01 ppm। আচ্ছা 0.01 0.05 এগুলোর হিসাবের মধ্যে আপনারা থাকেন, আনসার টানসার যা করার দিন মুখস্থ জিনিসের মধ্যে আমি গন্ডগোল লাগাবো না, এগুলো আপনাদের বইয়ের একদম অ্যাকুরেটলি আনসার এখানে দেওয়া। জুস পানে আমি শুধু আপনার ওই কোশ্চেনটুকু চুজ করছি একটা মাত্র কারণে, আপনারা সেট বোঝানোর জন্য যে এই সেট থেকেও কোশ্চেন এসেছে। জুস পানে এখন আপনি কিসের জুস খাবেন এটা আবার কোশ্চেন করেন না। আপনারা তো ধরেন মানে যারা একটুখানি হইতেছে মানে কি বলে খুব ব্রিলিয়ান্ট ক্যাটাগরির স্টুডেন্ট, একদম এক্সট্রিম লেভেলের, আমি যদি তাদেরকে কোশ্চেন করি এখন যে এখানে যদি তারা কি উপস্থিত থাকতো যে জুস পানে পাকস্থলীতে HCl বৃদ্ধির ফলে, তারা আমার প্রশ্ন করতো কি আপনি প্রশ্ন বাদ দেন, আগে বলেন আপনি কিসের জুস খাইছেন, কাঁচা আমের নাকি আঙ্গুরের না পেঁপের না তরমুজের। এখন মনে করেন এটার আমি কি উত্তর দিব, এটার তো কোনো উত্তর নাই। আপনি জাস্ট মনে করেন আপনি জুস খাইছেন, আপনার পেটের ভিতরে HCl মানে হাইড্রোজেন আয়ন ঢুকছে। HCl বৃদ্ধির ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.01 মোল পার ডেসিমিটার কিউব হলে
জুসের পিএইচ কত বলেন? জুস পানে এটা বৃদ্ধি পাইছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত যদি হয়, ওই জুসের পিএইচ এর মান কত হবে? আপনি শিখছেন দশমিক আছে, পরে দুইটা ঘর আছে, লাস্টে 1 আছে, তার মানে আমার পিএইচ এর মান কত? 2 হবে। অ্যান্সার শেষ। 2। ওকে, ফাইন। 250 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট, পরশু দিনের ক্লাসের সেম ম্যাথ ছিল। আপনার আমি কোশ্চেন করছি দ্রবণের মোলারিটি কত, সবকিছু এখানে দেওয়া। আপনি কোশ্চেন জানেন, সি অ্যান্সার হচ্ছে আমাদের 1000 W ডিভাইডেড বাই M ইন্টু ভি। এখন আপনি বলেন মোলারিটি আপনার কাছে জানতে চাইছে, আপনি একদম মাথা ঠান্ডা করে এখানে আগে 1000 লিখবেন। W আপনাকে W কত বলছে? 5.3 লিখেন 5.3। মলিকুলার ওয়েট সোডিয়াম কার্বনেট 106 ইন্টু 250, কাটাকাটি শেষ করে এখানে আসবে 4। 4-এর সঙ্গে আপনি এটা গুণ করেন, গুণ করার পরে আপনি কত পাবেন? কোন একটা ক্যালকুলেশন শেষে আপনার এখানে একটা অ্যান্সার আসবে, ওই অ্যান্সারের পরে আপনার বাদ বাকি যা কিছু এখানে করতে হবে। 5 দুগুণে 10, 26, ওরকম ভাবে 1/4 0.2 এরকম, ডি হয়েছে 0.2। একই, ওটা ওদের রিপিট চলে আসছে এখানে। আচ্ছা, ওকে। নামকরণ 1-2 বার আসছে, তো ভাবলাম টপিকটা বাদ দেওয়ার তো দরকার নেই, অযথা হচ্ছে দেখা যাবে কি পরীক্ষার হলে যদি পাইয়া যান আল্লাহর রহমতে, তাহলে তো মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর কোনো টেনশন নেই। কোশ্চেন করা হয়েছে, একটা যৌগ আপনাকে দেওয়া আছে, এই যৌগের আয়ুপ্যাক নাম কি হবে? আপনাকে এই সমস্ত নাম দিবে বা আপনাকে যৌগ দিবে, যৌগটাকে আপনি ভাঙবেন, ধুমসে ভাঙবেন, ভেঙে এবার আপনি দেখেন আপনি এখানে কি পাইছেন। প্রথমে আপনি কার্বন লিখেন, এখানে আপনি CH2 লিখতেছেন, আবার আপনি CH লিখতেছেন, এবং এই জায়গাতে আপনি বলতেছেন CH3, আবার আপনি এখানে বলতেছেন CH3, একটা দীর্ঘ শিকলের মধ্যে চলে যাবে। এবং এই জায়গার বেলা তো আপনি এখানে, এখানে এবং এখানে, এবার আপনি একটা দীর্ঘ শিকল চুজ করেন। দীর্ঘ শিকল চুজ করতে গেলে এবার আমরা অন্য কালার চুজ করি, এখানে যেটা আপনি নেন কোনো সমস্যা নাই। এবার আপনি ভাবেন 1 2 3 4 5, 5টার মধ্যে মেইন যৌগটা কি হবে? পেন্টেন। এর মধ্যে একটা মিথাইল মূলক, দুইটা মিথাইল মূলক, তিনটা মিথাইল মূলক। মিথাইল মূলক আছে কয়টা? 3টা। এর মধ্যে 2 নাম্বার কার্বন। কেন 2? কারণ আপনি বাম থেকে কাউন্ট করতেছেন, বাম থেকে কাউন্ট করে আপনি দুইটাকে হচ্ছে এখানে আগে পাইতেছেন, তাহলে 2 2। পরবর্তীতে আছে আবার কয় নাম্বারে? 4 নাম্বারে, তাহলে 2 2 4। এই যে দেখেন 2 4 4, অবশ্যই হবে না, কারণ 2 এদিক দিয়ে হবে, নাকি দিতে হবে 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। ওকে, চামড়া শিল্পের বর্জ্যে কোন বিষাক্ত ধাতু বিদ্যমান থাকে? সেকেন্ড পার্ট চ্যাপ্টার 5, খুব কম পরিমাণ কোশ্চেন এখানে আসে। এই যে হাজারিবাগের ট্যানারি বলা হয়, এদের মানে চামড়া যে পরিমাণের দূষিত, মানে একটা মানে বাজে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। যদিও আমরা লেদারের কোনো একটা, শীতকাল আসলে আমরা লেদারের জ্যাকেট, তারপর অরিজিনাল লেদারের চামড়া, লেদারের হচ্ছে বেল্ট, আমরা কত কিছু হচ্ছে এখানে ব্যবহার করি, বাট এটার প্রসিডিউরের কারণে পরিবেশের উপরে যে কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে, এটা কিন্তু আমরা সচক্ষে তেমন জানি না। এনভায়রনমেন্টাল সায়েন্সের কাজকর্ম করার কারণে আমি এটা খুব ভালো মতোই জানি। তো এটার অ্যান্সার হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি হচ্ছে ক্রোমিয়াম। তো এই ক্রোমিয়ামের কারণে পরিবেশের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়তেছে। আমাদের খাদ্য শৃঙ্খলে খাবারের মধ্যে হচ্ছে ক্রোমিয়াম গুলো আসতেছে, ফলাফলস্বরূপ আমরা একটু বেশি পরিমাণ অসুস্থ হচ্ছি। আগের দিনের তুলনায় এখন আমাদের অসুস্থতার মাত্রাটা অনেক বেশি পরিমাণ বাড়ছে। ওকে, দিস কোশ্চেন ফর দ্য প্রেজেন্স, আমাদের ছাত্রী বা আমাদের ছোট বোন এখানে যারা আছেন তাদের কাছে এখন কোশ্চেন, এটার বাইরের কোশ্চেন। আমাকে কি আপনারা কেউ বলতে পারবেন যে ধরেন মানে কোশ্চেন আপনাদের ফার্স্ট পার্টের চ্যাপ্টার 5, এখানে হচ্ছে সেটার আলোচনা, যে কোল্ড ক্রিম আর ভ্যানিশিং ক্রিমের মধ্যে ডিফারেন্স কি? বলেন, এনিওয়ান কেউ বলতে পারবেন ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিমের মধ্যে ডিফারেন্স কি? কখন আমরা কোনটা ব্যবহার করি? ভ্যানিশিং ক্রিমটুকু আমরা ব্যবহার করি হচ্ছে বেসিক্যালি গ্রীষ্মকালে মুখের তৈলাক্ত আবরণটুকু দূর করার জন্য। আর কোল্ড ক্রিম, এই কোল্ড ক্রিম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ত্বকে শুষ্ক হয়ে যায়, ত্বকটাকে আমাদের শুষ্কতা থেকে বাঁচানোর জন্য কোল্ড শীতকালে ব্যবহার করা হয়। এই কোল্ড ক্রিমের মধ্যে প্রধান উপাদান হচ্ছে কে? স্টিয়ারিক অ্যাসিড। এই কারণে নিছি, আদারওয়াইজ নিতাম না। এটা হচ্ছে আপনাকে একটা আলাদা এক্সট্রা একটা টপিক এখানে অ্যাড করে দেওয়া, যে কোল্ড ক্রিম আর ভ্যানিশিং ক্রিমের মূল পার্থক্যটা কি, কখন আমরা কোনটা ব্যবহার করি। ইন ফিউচারে হয়তো
কাজে লাগবে আপনাদের। কোন আয়নের লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষারীয় হয়? বলেন, এটার অ্যান্সার দেন। কোনটা থাকলে পানি ক্ষারীয় হবে? হুইচ ওয়ান? বলেন বলেন, চুপ থাকেন না। চুপ থাকা মানে হচ্ছে এখানে হচ্ছে অ্যান্সারটুকু যথাসম্ভব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন। বলেন বলেন। ক্যালসিয়াম। এই তো সুন্দর উত্তর দিয়ে দিয়েছেন, ক্যালসিয়াম। ক্যালসিয়াম থাকা মানে হচ্ছে পানি সে বেশি ক্ষার করে ফেলবে, শেষ। ন্যানোকণার দৈর্ঘ্য কত? এটার অ্যান্সার কেউ দিতে পারবেন? এনিওয়ান? সেকেন্ড পার্ট চ্যাপ্টার 5, যদিও নেওয়া উচিত হয় নাই, এগুলো আপনাদের সিলেবাসে হচ্ছে একদম রেয়ার, মানে হাতে গোনা 2-4টা কোশ্চেন হয়তো আসছে। এগুলো দেখানোর কারণ কি, এই যে দেখেন আপনারা, আমি চামড়া থেকে কেন কোশ্চেন টান দিছি, চামড়া থেকে কোশ্চেন আসছে। এখন আমি আপনাকে ক্রোমিয়ামের আলোচনাটা করে দিচ্ছি, এখন আপনারা যারা একটুখানি বুদ্ধিমান বুদ্ধিমতী তারা করবেন কি, একটু কষ্ট করে সিমেন্টেরটা পরে ফেলবেন। কেন? সিমেন্টে কি কি দূষক পাওয়া যায়, তারপরে কাচের প্রধান উপাদানটা আপনি দেখে ফেললেন, প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে কোথায় কোথায় আছে এটা দেখে ফেললেন, কয়লার হচ্ছে জ্বালানি মান কার কার উপর নির্ভরশীল আপনি এটা দেখে ফেললেন। এগুলো হচ্ছে গিয়ে সিস্টেম, আমি তো আপনারা সব হাতে কলমে ধরাই দিতে পারবো না। এই টেকনিক্যাল হিসেবেই হচ্ছে আপনার যা কিছু পড়তে হবে। 1 থেকে 100 শেষ, আনসার হয়ে গেছে। 1 থেকে 100। এই যে নেক্সট, ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কি ধরনের সমান? এটার অ্যান্সার লাস্ট ক্লাসে হচ্ছে একজন দিছিলেন, একটা সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিছিলেন, একদম সে পুরোটা ব্যাখ্যা লিখে দিছিল একদম ক্লাসের টাইমে, হচ্ছে সে খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা লিখে দিছে। আপনারা কি বলতে পারবেন ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কোন ধরনের সমাণু হিসেবে কাজ করবে? একটা ইথার, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল তার মানে আমাদের কার্বন হচ্ছে 2টা, ইথানল এখানে আমাদের কার্বন 2টা। আপনি কি পড়ে আসছিলেন? কার্যকরীমূলক। আপনাদেরকে আগের ক্লাসে কি পড়ে আসছিলাম, যে কার্যকরীমূলক এবং অবস্থান সমানতা হচ্ছে আমাদেরকে সবচেয়ে বেশি পেইন দিবে। সেটা কি? কার্যকরীমূলক সমানতাতে কার্যকরীমূলক পরিবর্তন হয়, আর অবস্থানমূলক বা অবস্থান সমানতাতে কার্যকরীমূলকের অবস্থানগত পরিবর্তন হয়। এখানে কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের কি সমান হবে? এটা কার্যকরীমূলক সমানতা। একদম এই 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 তৌহিদুল ইসলাম বিদ্যুৎ, জান্নাতুল প্রীতি, SM ফয়জুল্লাহ, তাসলিমা পারভিন, আপনার এটা সি বলছেন কার্যকরীমূলক। একজন আমারে কে জানি বলে বসলো, এই যে বিদ্যুৎ সাহেব, আপনি অবস্থান সমানতা বলছেন কেন? অবস্থান সমানতা মানে কার্যকরীমূলক সেম, পজিশন পাল্টাবে। এখানে তো কার্যকরীমূলক সেম না, সো এটা অবস্থান সমানতা হওয়ার কোনো পসিবিলিটি নেই। সাবধান, ভুল করেন না। ওকে, এটাও ইজি কোশ্চেন, নেওয়ার রিজন আছে। আপনি যতগুলো নাম পাইছেন এটা দেখে আবার একটু হাসবেন। আপনারা হাসবেন কেন? ভাই এটা আবার কোন টাইপের মানে ঘনমাত্রা? এটা আসলে কোনো ঘনমাত্রা না, এটা হচ্ছে আমাদের মানে ওই যে বলে না পেটে অ্যাসিডিটি হয়েছে, ইনো খাও বা একটু গ্যাস্ট্রিকের ওষুধ, এই টাইপের কোনো কিছু। যাই হোক, অ্যাসিডিটি হবে না। নর্মালিটি আমাদের ভলিউম কনসেপ্টে কাজ করে, মোলারিটি আমাদের ভলিউম কনসেপ্টে কাজ করে, এবং আপনি চার্লসের সূত্র থেকে পড়ে ফেলছেন V is proportional to T। তাপমাত্রা বাড়বে ভলিউম বাড়বে, তাপমাত্রা কমবে ভলিউম কমবে, তার মানে এদের উপর ডিপেন্ড করে ঘনমাত্রাও কমবে, কিন্তু কমবে না মোলালিটি। কেন? কারণ মোলালিটি ঘনমাত্রার উপরে কাজ করে না। মোলালিটি কিসের উপরে কাজ করে বলেন? কিসের উপরে? ভর হিসেবে কাজ করবে। এখন ভর তো আপনার জীবনেও আপনি চেঞ্জ করতে পারবেন না, যেখানে যান আপনি এখানে থাকেন আর আমাদের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারে এগিয়ে বসে থাকেন, আপনার ভর ভরের জায়গাতেই থাকবে, বাট আপনি পজিশন চেঞ্জ করেন আপনার ভলিউম চেঞ্জ হয়ে যাবে। কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচাইতে বেশি? ওকে, কি পারবেন অ্যান্সার দিতে? হবে পসিবল? কোনটির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি আপনি মনে করেন? একজন বলছেন বি, আরেকজন বলছেন এ। শুরুতেই ফাইন্ড আউট করেন কি কি যৌগটা। একটা কিটন, একটা অ্যালকোহল, আর একটা অ্যালকোহল, আর একটা অ্যাসিড। কার্বন পরমাণুর হিসাবটা করতে গেলে ইউজুয়ালি অ্যাসিডের স্ফুটনাঙ্কের মানটা একটুখানি বেশি থাকে ইউজুয়ালি। তো সেই হিসাব করতে গেলে আপনি এখানে খুঁজে বের করেন যে আপনার অ্যাসিডটা কই আছে। এই যে যে সুন্দরভাবে উত্তরগুলো, ফয়জুল্লাহ, রঞ্জিত ঘোষ, আকাশ, আব্দুল ওয়াহিদ, এই যে 3 জন,
এই তিনজন কি মুখস্থ করছে? যদি মুখস্থ না করে থাকে ওকে ফাইন, তার মানে তার কনসেপ্ট এটার বেলায় 100% ক্লিয়ার করে তারপর তারা এই জায়গাতে আসছে। বাট যদি তারা ক্লিয়ার করে ফেলে তাহলে তাদেরকে এখন বলে দিই, এবং আপনাদের সকলের উদ্দেশ্যে, আপনি অ্যালকোহল, অ্যাসিড এবং এগুলো নিয়ে কাজ করতে যাবেন, সমসংখ্যক কার্বনের বিবেচনা করতে গেলে অ্যাসিডের অ্যাসিডের স্ফুটনাঙ্কের মানটা, গণনাঙ্কের মানগুলো সবসময় বেশি থাকবে অ্যাসিডের বেলায়। এখন আপনি যদি আবার যৌগ সেম রাখেন বা সমগোত্রীয় শ্রেণী অনুযায়ী কাজ করেন তখন আবার ঘটনা ভিন্ন হবে, তখন এক একটার বেলা এক এক ধরনের কনসেপ্ট অনুযায়ী কাজ করতে হয়। এগুলা দেখা গেছে যে এখন আপনি ওগুলাতে হাত দিলে আর মেনটেন করতে পারবেন না। কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা 10 ppm, 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক বিদ্যমান? দেখে মনে হইতেছে না অনেক কঠিন কঠিন, আসলে না। 10 ppm এই কথার মানে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। অ্যান্সার শেষ। আপনার এই কথা বলে দাও মানে আপনি অ্যান্সার পেয়ে গেছেন। আপনি 1 লিটারে 10 মিলিগ্রাম পাবেন, তাহলে আপনি 10 লিটারে কত পাবেন? 10-এর সঙ্গে 10 গুণ দিবেন, উত্তর কত আসে? 100। শেষ। মেইন থিম কি দরকার ছিল? মেইন থিম আপনার দরকার এই জায়গাতে যে যত মিলিগ্রাম পার লিটার ঠিক তত ppm, তার মানে আপনার নলেজ অনুযায়ী এখন আপনি বলতে পারতেছেন 1 ppm তার মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। যার মাথায় ক্যালকুলেশন ঢুকে ঠিক মতো সে মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম, তারপর হচ্ছে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, যেভাবে মনে চায় সে কনভার্ট করতে পারে। বেসিক কোড থেকে আসছে। আপনি ক্লাস 4-5-এ থাকা অবস্থায় যখন আপনাকে পরিমাণের অংশগুলো পড়ানো হয়েছিল, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, কবিতা মুখস্থ করাইছে। যদিও এই যে গতকাল আজকে নাকি আমাদের স্কুল লেভেলগুলোতে, মানে আমরা যেভাবে স্কুলে সেমিস্টার এক্সাম দিয়ে আসছি, এখন সেমিস্টার এক্সাম, তারা কোনো সেমিস্টার এক্সাম নাই, তারা পরীক্ষা দেওয়া হচ্ছে বই খুলে। এখন আপনি জাস্ট ইমাজিন করেন আপনি কি পড়াশোনা করে আসছেন আর এখন হচ্ছে ছেলেপেলারা কি পড়াশোনা করতেছে। ওকে, HCl and NaOH টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটি? বলেন। এগুলোর বেলায় উপযুক্ত নির্দেশক হিসেবে কারা কাজ করবে? হুইচ ওয়ান? এনি আইডিয়া? আইডিয়া নাই, কোনো রেসপন্স নাই, কিছুই কয় না। কিছুই বলে না, ছেলে পেলে তো ভালো না। বি, ফেনফথেলিন। ও একজন ফেনফথেলিন বলছেন, আর একজন হচ্ছে মিথাইল রেড বলছেন। আচ্ছা, এবার আমার কথা হচ্ছে HCl এটা কি টাইপের অ্যাসিড? শক্তিশালী। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি টাইপের ক্ষার? শক্তিশালী। আপনি কি পড়ছেন? শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করার বেলায় যাবতীয় যতগুলো নির্দেশক আছে সবগুলো সেখানে কাজ করবে। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন ইউজুয়ালি দরকার পড়ে না। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড থেকে আপনি যা দাগ দিন, স্যাফরানিন হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। আসমাউল হুসনা, ফেনফথেলিন না। ইউজুয়ালি এগুলো এটা দেওয়ার কারণে আপনি খুব বেশি পরিমাণ কনফিউজড হয়ে যাবেন। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এগুলো ইউজ করাটাই আপনার জন্য সবচেয়ে বেশি পরিমাণ সুবিধাজনক। 0.5 মোলার HNO3 নমুনা দ্রবণ থেকে, এটা একটা ম্যাথ, চলেন ম্যাথ করি এবার। এই নমুনা দ্রবণ থেকে আপনি এটা বানাবেন, তাহলে আপনার কতটুকু পানির প্রয়োজন হবে? তার মানে আপনার এক সাইডের ভ্যালু দেওয়া আছে 100 ইন্টু 0.1, শেষ হইল। পরের সাইডে তার কনসেন্ট্রেশন আপনার রেডি, তার মানে ভি আপনার রেডি করতে হবে। কনসেন্ট্রেশন কত দেওয়া আছে? 0.5। এবার অ্যান্সার বের করেন। তাহলে ভি মানে আমি সবসময় হচ্ছে আপনাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে বলবো, কেন জানেন? ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আপনার আমি শর্টকাটের মতো করে মুখে মুখে করাইলাম, পরে পরীক্ষার হলে আমার পদ্ধতি অনুসরণ করতে গিয়ে আপনি ভুল করলেন, তখন দায়ভার তো আমার উপরে এসে পড়বে। আয়তন হবে 20 ml। তো 20 ml যদি আপনার এটার ভলিউমের হিসাব হয়, তাহলে কতটুকু পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে? অ্যান্সার কি 20? জি না, অ্যান্সার হচ্ছে আমার এখানে 80 ml পানি অ্যাড করতে হবে। 80 আর 20 একসাথে যোগ করার পরে আবার 100 হবে। তাহলে অ্যান্সার কি? 80। 20 আপনার এটা দেওয়া আছে, আপনি ভলিউমটা আপনার এই জায়গাতে 20 পাইছেন, আপনাকে কোশ্চেন করছে কতটুকু পরিমাণ পানি অ্যাড করলে আপনি এটা 100 ml কনভার্ট করতে পারবেন। আপনি এখানে 20 পাইছেন, তার মানে 100 থেকে 20 বাদ দিলে আপনি 80 পাবেন। যারা অ্যান্সার দিয়েছেন যে কি লিখছেন 80 না 20 কিছু একটা, আপনার ওই যে 20 বলছেন, এটা সেক্ষেত্রে হবে না, বুঝছেন?
এই একাম এক্সাম হলে কইরা দিয়ে আসেন না, আল্লাহর হস্তে মাপ চাই, এডি করেন না পরীক্ষার হলে। এডি পরীক্ষার হলে করলে সর্বনাশ হয়ে যাবে। এরকম সহজ একটা জিনিস আপনারা যদি ভুল করে আসেন তাহলে এটা মানা যায় না। এখন পর্যন্ত বয়স হয়ে গেছে, বুইড়া হয়ে যাইতেছেন, এই যে 80 এখন খুব সুন্দরভাবে বলতেছেন। আসেন, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড 50 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত হবে? দ্রবণের মোলারিটি বের করতে বলছে, ভলিউম দেওয়া, আপনার ওয়েট দেওয়া, মোলারিটি আপনি বের করবেন। আবার হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ 49, মলিকুলার ওয়েট 98 ইন্টু কত ml? 500 ml। এখন বলেন 500, 1000, 49, 98, এখানেও 2, এখানেও 2, কাটাকাটি শেষে আমার অ্যান্সার কত? 1। অ্যান্সার কই আছে? 1, এই যে 1। এগুলো সব দেখছেন আপনি, এরকম 3টা কোশ্চেন ফেস করছেন, দ্যাট মিনস 3টাই আপনার পরীক্ষায় আসছে। তাহলে আপনার বেলা যদি পরীক্ষায় আইসা পড়ে, এরপরে যদি আপনি ভুল করেন, ওটা দায়ভার কি আমাদের? বলে। আচ্ছা, অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন। এখন এই প্রশ্ন যখন আপনাকে করা হয় পারম্যাঙ্গানেট আয়ন, এটা দেখার পরে না আপনি একটু কনফিউজড হয়ে যান। সেটা কি জানেন? পারম্যাঙ্গানেট আয়ন কি? পারম্যাঙ্গানেট আয়নটা হচ্ছে আমরা যে বলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে পটাশিয়ামটা সরায় দেওয়ার পরে আমি যেটা পাই সেটা, তার মানে এটা হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখান থেকে আপনি পটাশিয়ামকে সরায় দিবেন, MnO4, এই MnO4 মাইনাসটাই হচ্ছে কি আমাদের পারম্যাঙ্গানেট আয়ন। পারম্যাঙ্গানেট আয়নের কথা আপনি এখানে বলতেছেন, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত, আমার কোনো সমস্যা নাই, বিন্দুমাত্র কোনো সমস্যা নাই। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে পারম্যাঙ্গানেট আয়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করে এবং মাধ্যম কোনটা? অম্লীয়। আবার সেই আপনার ছকের কথা, সেই ছক আপনারা কেমনে মুখস্থ করছেন? আপনি শিখে আসছেন। এখানে তার জারণ মান কত হবে বলতে পারবেন? অবশ্যই আপনি বলবেন যে ভাইয়া এখানে জারণ মান হচ্ছে আমাদের +7। +7 জারণ মান থেকে অম্লীয় মাধ্যমে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে, +7 থেকে সে কিসে কনভার্ট হয়? +5-এ। তাহলে +7 থেকে +5-এ সে যে কনভার্ট হচ্ছে, এই +5 5টা ইলেকট্রন গ্রহণ করে সে যখন +2-তে মুভ করতেছে, কেন? 5টা ইলেকট্রন গ্রহণ করার কারণে, তখন তার অবস্থানটা গিয়ে দাঁড়ায় Mn2+। তাহলে টোটাল কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন গ্রহণ করে। যদি অম্লীয় মাধ্যম না বলে ক্ষারীয় মাধ্যম বলতো তাহলে কয়টা হইতো? প্রসম 3, ক্ষারীয় 1। এই যে ফয়জুল্লাহ সাহেব, আপনি প্রসম 3 বলছেন, ক্ষারীয় 1 বলছেন, উত্তর ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনাদের বইতে এখন প্রসম আর ক্ষারীয়টারে একসঙ্গে কাজ করে। এটা আপনি যে শিখছেন, এটার জন্য আপনাকে একটা ধন্যবাদ দিলাম। ক্যালসিয়াম কার্বাইড পানির সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যান্সার দেন, ইজি কোশ্চেন, বই থেকে নেওয়া। অম্লীয় মাধ্যমে 5টা, সি। আচ্ছা, এটা অ্যান্সার দেন। ক্যালসিয়াম কার্বাইড পানির সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে বলেন? অ্যান্সার কি? ক্যালসিয়াম কার্বাইড CaC2 পানির সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের ফাইনাল অ্যান্ড দ্য ফিনিশিং প্রোডাক্ট হিসেবে আমাদেরকে অ্যালকেন বানায় দিবে। এটা কিসের বিক্রিয়া? অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়া। বিক্রিয়া থেকে বাংলা কথা টান দিয়া তারপর আপনারা কোশ্চেন করছে, বিক্রিয়া লিখছে, লিখে নাই। এটা হচ্ছে আপনার ফিনিশিং প্রোডাক্ট, অ্যালকাইন। সি, ইথাইন। হ্যাঁ ঠিক আছে, চলবে। ওকে, মেথিলেটেড স্পিরিটের মূল উপাদান কি? মেথিলেটেড স্পিরিট, এটার মূল উপাদান কি? অ্যান্সার কি? আইডিয়া? মেথিলেটেড স্পিরিট, এটার অ্যান্সার হচ্ছে মিথানল। কারণ কি? এটা বিষাক্ত, এটা আপনি ইউজ করতে পারবেন না খাওয়ার জন্য। এখন আপনারা আসলে খান কি না বা কি করেন বা আমি তো জানি না, জানার দরকার আমার নাই, ওটা আপনাদের ব্যক্তিগত ইস্যু। কিন্তু ইথানল আমাদের পানীয় হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু মিথানল না। কেন? মিথানল বিষাক্ত, এবং সেটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট, এই কারণে এটা বিষাক্ত হিসেবে থাকে। এরপর কোনটি লুইস অ্যাসিড? অ্যান্সার কি? ভাই আপনারা এই জীবনে যা পড়ালেখা করছেন, এই কোশ্চেন দেখার পরেও যদি আপনারা ভাবতে থাকেন এটার অ্যান্সার কোনটা, তাহলে ভাই আপনারা পরীক্ষা দিয়েন না, নাই হয়ে যায়। SM ফয়জুল্লাহ, ফয়জুল্লাহ তো ভালো রেসপন্স করছে আজকে, আগের ক্লাসে কইছিলেন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কাজ করতে পারবে। বলেন 500 ml দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে
তা নর্মাল দ্রবণ হবে, নট মোলার দ্রবণ, ইটস নর্মাল দ্রবণ। কত? 500 ml এর মধ্যে। (26.5) একজনে বলছেন আবার সি এস এম ইমন 62.5, আরেকজন বলছেন এ। মোলারিটি আর নর্মালিটির মধ্যে আপনার ভ্যারিয়েশনটা কি? ভ্যারিয়েশন হচ্ছে মোলারিটি আপনাকে মিন করে তার প্রতি 1000 ml এর জন্য তার গ্রামাণবিক ভর, আর নর্মাল বেলায় বা নর্মালিটির বেলায় আপনাকে কোশ্চেন করা হয় তার তুল্যাণবিক ভর। এখন তুল্যাণবিক ভরের হিসাব যদি আপনি এখানে করতে আসেন, তাহলে আপনি তার মোলার যে কত 106 এটাকে তার তুল্য সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কত আসে এখানে? 53। এখন আপনি বলেন এটা হচ্ছে তার তুল্য আণবিক ভর, তুল্য আণবিক ভর 53, কিন্তু আপনার এখানে আছে কত? 500 ml, তার মানে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক হলে এখানে আনসার কত আসবে? 26.5। অ্যান্সার 26.5 বি। ঠিক আছে, একজনে যিনি 1 বলছেন উহা ঠিক হয়নি। কোশ্চেন দেখা খুব হাসি আসতেছে না? এই কোশ্চেন আপনারা ভুল করছেন, এই রেকর্ডও আছে আপনাদের আগের ব্যাচে, মানে এবার যারা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দিছে তার আগের বার পোলাপাইনি আকামগুলা করে দিয়ে আসছিল পরীক্ষার হলে। বলেন কোনটা গ্রিন হাউস গ্যাস? কোনটাকে আপনি গ্রিন হাউস গ্যাস হিসেবে এখানে বলবেন? কার্বন মনোক্সাইড না? মনোক্সাইড বলবেন? কার্বন মনোক্সাইড বলবেন যে কার্বন মনোক্সাইড এটা গ্রিন হাউস গ্যাস, এটা বলবেন? বাহ, আপনাদের মাথায় অনেক বুদ্ধি। আপনারা কেউ হচ্ছে কার্বন মনোক্সাইড বলেন না, সবাই মিথেন বলছেন। ফাইন। এইখানে যদি CO এর পরিবর্তে CO2 থাকতো তাহলে চোখ বন্ধ করে আপনারা এটা দাগাইতেন এবং পোলাপান ব্যাককলের মতো এটা দাগায় আসছে। কেন? ওই যে শুরুতে CO পাইছে, কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড একসাথে মিলাইছে। প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং দেন মেইন ইফেক্টিভ হচ্ছে CH4। এখন যেহেতু কার্বন ডাইঅক্সাইড নাই, তার মানে আপনার CH4 এখানে আনসার দাগাইতে হবে। মিথাইলামিন গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখছেন, আপনি যা পাইতেছেন বিক্রিয়ার কথা সবগুলা হচ্ছে আপনাকে বাংলায় বলা। মিথাইল অ্যামিন, বলেন তো মিথাইল অ্যামিনের সংকেত যদি আমি এখানে লিখি তাহলে কি লিখবো? মিথাইল অ্যামিন। অ্যামিন মানে হচ্ছে আমাদের NH2। এটা গ্রিগনার্ড বিকারকের সঙ্গে বিক্রিয়া করবে CH3MgI। এটা বিক্রিয়া শেষে আপনাকে কি দিবে? যে পারে অলরেডি বইলা বসে আছে, এখানে আমাদের হাইড্রোকার্বন উৎপন্ন হবে। শেষ। অক্সিজেনের কোনো বালাই নাই, সুতরাং মনোহাইড্রোকার্বন তো জীবনদিগি তো আপনি পাবেন না, মিথানল বা ইথানলের কোনো সম্ভাবনা নাই। সো আপনার এখানে অ্যান্সার কি? হাইড্রোকার্বন। একজন আবার সি বলছে, মিথানল। রুই সরকার কি সি বলছেন? এই কাম করেন না, আপনারা তো ছোটখাটো আকাম করে লাইতেছেন বেশি বেশি। এত আকাম তো ভালো না, এত আকাম করলে সমস্যা। আসেন 42। কোন দ্রবণের কোন দ্রবণের না কোন দ্রবণের কোন দ্রবণের ওই চায়নের ঘনমাত্রা 10⁻⁸ হলে, সামথিং কিছু একটা হলে দ্রবণের পিএইচ এর মান কত? আপনি ধারে কাছেও যাবেন না এগুলার। আপনি চিন্তা করছেন আপনার OH দেওয়া আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে বলেন তো? 10⁻⁸। তার মানে তার POH এর মান কত? 8। অ্যান্সার শেষ। কিন্তু আপনি কি অ্যাকচুয়াল অ্যান্সারে গেছেন? না, আপনার কাছে জানতে চাইছে তার পিএইচ এর মান কত। সুতরাং তার পিএইচ এর মান হবে 14 - 8। অ্যান্সার কত? 6। এই যে 6। ওকে, এই সামিয়া আক্তার, আপনি আবার এ বলেন কেন? ও, এটার জন্য এ কোনটার লেগে বলছেন আল্লাহ মাহবুব জানে। কাঁদুনি গ্যাস কোনটা? অ্যান্সার কি? pH 6। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাঁদুনি গ্যাস কি বলেন তো? তাসনুবা তাওয়াসসুম বলছেন এ, রঞ্জিত ঘোষ আকাশ বলছেন ডি, আবার শাহেদা আসমাহান বলছেন এ ডি। এটার মধ্যে আপনারা লাগাচ্ছেন গ্যাঞ্জাম। তার মানে আপনারা মোটামুটি শিওর হয়েছেন যে মাস্টার্ড গ্যাস এই দুইটা আনসার হবে না। আপনারা যা আটকানোর আটকেছেন ফসজিন গ্যাসে এবং ক্লোরোপিক্রিনে। ক্লোরোপিক্রিনের সংকেত কি? ট্রাই ক্লোরো নাইট্রো মিথেন CCl3NO2, and this one is the main element for টিয়ার গ্যাস। যদিও বাংলাদেশের পুলিশ আমাদেরকে টিয়ার গ্যাস মারলো, সেগুলো এক্সপায়ার ডেট নাই,
মানে ডেটই পার হয়ে গেছে এরকম, এক্সপায়ার ডেট মানে ডেট ছাড়া এরকম গুলা মারে। তো যখন কোনোদিন যদি ভুলবশত কোনো এক কারণে বিব্রতকর পরিস্থিতি আপনি টিয়ার গ্যাসের সামনে ফেস করে ফেলছেন, তাহলে হচ্ছে ওই ইউজুয়ালি চোখ জ্বালা করলে আমরা চোখে কি দেই? পানি দিই না? ভুলে আপনি পানি মেরেন না কেন? নাইট্রোমূলক পানি চোখের মধ্যে আপনার এই মানে নাইট্রিক অ্যাসিড তখন গুড়গুড় করবে, এই কারণে চোখ আরো বেশি পরিমাণ জ্বলবে। আপনারা পারলে হচ্ছে একটু কষ্ট করে আগুনের সামনে বসে থাকেন, সেক্ষেত্রে হয়তো একটুখানি ভালো হবে। আবার দেখেন তাড়াহুড়া করে আবার আগুনের ভিতরে মাথা ঢুকাই দিয়েন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। 1 লিটার পানিতে 0.05 মিলিগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত হবে বলেন? 0.05 মিলিগ্রাম আর্সেনিক থাকলে, যদিও এখানে একটুখানি আর্সেনিকের জায়গাতে আর্সেনিক হয়ে গেছে, ওটা একটু প্রিন্টিং মিস্টেকের কারণে। তো আপনার কাছে কোশ্চেন দেওয়া আছে শুধু এটাই, এটা ছাড়া কোনো ভ্যালু আমাদের হাতে নাই। এখন বলেন 1 লিটার পানিতে 0.05 মিলিগ্রাম আর্সেনিক থাকলে ওই পানির আর্সেনিকের ঘনমাত্রা কত হবে পিপিএম এককে? অ্যান্সার কি? 0.05 পিপিএম। কেন? কারণ আপনি মোটামুটি 20-25 মিনিট আগে একটা জিনিস শিখছেন যে যত মিলিগ্রাম পার লিটার ওইটাই হচ্ছে আমাদের পিপিএম। কারণ কত মিলিগ্রাম আছে? 0.05 মিলিগ্রাম। তার মানে আমার অ্যান্সার বি। শেষ। ওকে, অ্যানাদার ওয়ান। 60 ml 0.2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে কি পরিমাণ পানি যোগ করলে একই টাইপের, মানে V1S1 সমান V2S2, ওই সমীকরণে যদি আবার আপনি চলে যান, তাহলে এখানে আপনি লিখতেছেন 60, এখানে আপনি লিখতেছেন 0.2, তাহলে 60 and 0.2 এটা যদি একসঙ্গে আপনি মাল্টিপ্লাই করে ফেলেন, ওই জায়গাতে কতটুকু পানি যোগ করলে সেটা 0.1 হবে। আপনি এখানে 0.1 লিখলেন। ক্যালকুলেশন শেষ করতে গেলে আপনি এখানে লিখতেছেন V is equal 60 into 0.2 divided by 0.1, তাহলে 60 and 2, যেহেতু দশমিক দশমিক কাটাকাটি চলে যাবে, 60 and 2 120। এখন আপনি বলেন তো আপনার আগে ছিল কত? 60, আপনি নতুন পাইছেন কত? 120, তাহলে আপনার যোগ করতে হবে কত? 60। আমাদের অ্যান্সার কত? ডি। ভুলবশত আবার এ দাগ দিয়েন না, অ্যান্সার কিন্তু এ না, মানে 120 না। তাও একজন এই যে রঞ্জিত ঘোষ আকাশ ভুল করে ফেলছেন। আমি দেখে বলছি, কমেন্ট ডিলিট করে লাভ নেই, আমি দেখে বলছি। এই বিষয়ে আমার চোখ খুব খারাপ। আচ্ছা সরি, অ্যাগেইন সরি, ইটস ব্লিচিং পাউডার হবে, পাইডার লেগে ফেলছি। ওকে সরি। তো বলেন ক্যালসিয়াম মানে ব্লিচিং পাউডারের সংকেত কি হবে? না না, ইটস ওকে। এই রঞ্জিত ঘোষ, মানে সরি বলাটা এখানে কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি এখানে ভুল করে গেছেন, এই ভুলটা যেন আপনার এক্সাম হলে গিয়ে না হয়, ঠিক আছে? নিচের কোনটি ব্লিচিং পাউডার? অ্যান্সার একজন মনে হয় ভুলবশত এ বলে ফেলছেন। আচ্ছা এ হবে না, অ্যান্সার হচ্ছে সি, ক্যালসিয়াম। এই যে যেটা ছোটবেলায় আমাদেরকে মুখস্থ করেছে, শিয়াল ও শিয়াল শিয়াল, মানে যদিও ক্যালসিয়াম দেন অক্সিজেন ক্লোরিন ক্লোরিন এইভাবে। এটা একটু আগের কোশ্চেন আর কি, মোটামুটি ভালো আগের। যেসব যৌগ প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতা হিসেবে আচরণ করে তাদেরকে কি বলা হয়? আপনার অ্যান্সারটা দিয়ে নেন, এরপর আমি একটা মজার ঘটনা বলবো, ঘটনা শুনলে আপনারও মোটামুটি একটু হাসি আসবে। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ওকে, সামি আক্তার সি বলছেন প্রোটোফিলিক, বি অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোপ্রোটিক, ডাইপ্রোটিক। পুরো কোশ্চেন শেষে প্রোটন দাতা মানে সে আপনাকে H+ দিবে, প্রোটন গ্রহীতা সে আপনার থেকে H+ নিবে, H+ নেওয়া H+ দেওয়া, এই দুই ক্যারেক্টার একটাই যৌগ মেনটেন করতেছে, সেই সমস্ত যৌগকে বলা হয় উভধর্মী যৌগ বাংলায়। আর ইংরেজিতে যদি আপনি বলেন তাহলে সেটা হচ্ছে অ্যাম্ফোটেরিক যৌগ। আচ্ছা, হাসির ঘটনা হচ্ছে আমি যখন বোর্ড এক্সাম দিই, তো বোর্ড এক্সামের সময় আমাদের হচ্ছে গিয়ে ছোট কোশ্চেন, আমি যখন বোর্ড এক্সাম দিই তখন হচ্ছে সৃজনশীল ছিল না, সৃজনশীল আসার আগেই হচ্ছে আমি বোর্ড এক্সাম দিয়ে ফেলছি। তো বোর্ড এক্সামে কোশ্চেন হচ্ছে একদম কতে, মানে শর্ট কোশ্চেন টাইপের আর কি, যে অ্যাম্ফোটেরিক যৌগ কাকে বলে, একদম বাংলায় এভাবে লেখা যে অ্যাম্ফোটেরিক, ঠিক এরকম ভাবে আপনার কোশ্চেনটুকু আসছে। এখন আমার কথা হচ্ছে যে আমি তো কোথাও অ্যাম্ফোটেরিক কোনো যৌগ কখনো কোনোদিন পরে আসি নাই, কিন্তু আমি এটা পড়ছি কোনটা উভধর্মী যৌগ। কিন্তু প্রবলেম হচ্ছে ইংরেজি টার্মগুলো আমি না শেখার কারণে ওই 1 মার্কস আমার ছেড়ে দিয়ে আসতে হয়েছে। আমি তো জানতাম না যে অ্যাম্ফোটেরিক যৌগ কোনটা, কিন্তু অ্যাকচুয়ালি উভধর্মীর যে ইংরেজি অ্যাম্ফোটেরিক এটা তো আমি তখন জানতাম না, এটা আমি পরে জানতে পারছি। তো আলটিমেটলি আপনাদের ক্ষেত্রেও এরকম ইংরেজি টার্মগুলো জানা থাকলে সেটা আপনার জন্য অনেক সুবিধা হতো, বা কে কতটুকু জানেন আমি জানি না।
ইলেকট্রনিক শিল্পে ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত মৌলের অধিক ব্যবহার কোনটা, কোন মৌলটা? এটার কোনো ভুল আপনাদের হওয়ার কথা না, এটা আপনাদের জানার মধ্যে আসবে। আমার মনে হয় না এই জায়গাতে কোনো ভুল ত্রুটি আপনার হবে। রুহি আক্তার বলছেন এ। আমার মনে হয় না কেউ আপনারা এটাতে ভুল করবেন। সিলিকন হচ্ছে ট্রানজিস্টর হিসেবে এক্সেসিভ লেভেলের ব্যবহার বর্তমানে হয়ে থাকে। এটা আপনাদের ফিজিক্সেরও যেমন একটা ভালো কোশ্চেন, কেমিস্ট্রি বেলা তো আপনি একটা ভালো কাজে এখানে ইউজ করতে পারতেছেন। অ্যানাদার ওয়ান, অশোধিত তেলকে 160 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতনে যদি কোনো জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, বলেন কোনটা? অশোধিত তেল, ফার্স্ট অফ অল ইট মিনস পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম থেকে আপনি কি পান না? আপনার বিমানের জ্বালানি থেকে শুরু করে আপনি যে মনে করেন বিভিন্ন প্রকারের যে নিম্নমানের যে যানবাহনগুলো আছে এগুলোর জ্বালানি শুদ্ধ আপনি পেট্রোলিয়াম অয়েল থেকে পান। এক এক টেম্পারেচারে আপনি বের করেন। ধরেন আপনার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, ডিজেল, অকটেন, পেট্রোল, এই সবগুলো হচ্ছে আপনি পেট্রোলিয়াম অয়েল থেকে পান। এক এক টেম্পারেচারে আপনি আলাদা করা হয়। এরপর আপনি রাস্তাঘাটে চলাচল করেন, অনেক সময় রাস্তায় চলতে গেলে হচ্ছে একটুখানি হালকা হালকা ঝাঁকুনি লাগে, রাস্তা ঢালাই দেওয়া কিন্তু সেখানে কংক্রিট ব্যবহার করা, উপরে স্মুথ কোনো ফিনিশিং দেওয়া হয়নি, দ্যাট মিনস ওখানে বিটুমিন ইউজ করা হয়নি। এই বিটুমিন হচ্ছে আমাদের একদম পেট্রোলিয়াম অয়েলের সর্বশেষ ধাপে পাওয়া একটা উপাদান, যেটা হচ্ছে রাস্তাটাকে সে মসৃণ করতে সহায়তা করে, এবং এটার অ্যান্সার হচ্ছে আপনার কেরোসিন। কোন জ্বালানি এখানে পাওয়া যায়? পেট্রোল। পেট্রোল পাবেন আপনি 160 থেকে 250-এ, শিওর? পেট্রোল পেট্রোল পেট্রোল, এটা আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম। আমি অ্যান্সার বলে গেলাম কেরোসিন, আপনারা মিলাই নিয়ে। সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটি? বলেন, সবচেয়ে হালকা। সবচেয়ে হালকা কোনটা হবে? সবচেয়ে শক্তটা তো আপনি মুখস্থ করে ফেলছেন, ব্যাকেলাইট প্লাস্টিক সবচেয়ে শক্ত। এটা হচ্ছে শক্ত, আর কোনো প্লাস্টিক নেই। তাহলে সবচেয়ে শক্ত যদি ব্যাকেলাইট হয়, সবচেয়ে পাতলা কোনটা হবে? বি বলছেন, পলিস্টাইরিন। রঞ্জিত ঘোষ আকাশ, মেবি সি, নট মেবি সি, ইটস অ্যান্সার সি, পলিপ্রপিলিন। এটা মেবি না, ইটস কারেক্ট অ্যান্সার। শক্তটা হচ্ছে আমাদের ব্যাকেলাইট প্লাস্টিক, নরমটা হচ্ছে পলিপ্রপিলিন। জুইটার আয়ন, নাম শুনছেন জুইটার আয়নের? এখানে যদিও একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ধন্তক, ঋণাত্মক, এই টাইপের কিছু, এগুলো কোনোটাই আনসার না। এটার আনসার হবে উভয়ধর্মী, এটাতে পজিটিভ নেগেটিভ দুই আয়নই আছে, সি। অ্যানাদার ওয়ান, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহল পৃথক করা হয় নিচের কোন বিকারক দ্বারা? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কোনটি দ্বারা পৃথক করতে পারবো? প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহল, তার মানে ডেফিনেটলি লুকাস বিকারক। 3 ডিগ্রি সবচেয়ে তাড়াতাড়ি দিবে। ওকে, অ্যান্সার লুকাস চলে আসছে। 53, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? বলেন তো। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? সি, শিওর আপনারা? হৃদয় চক্রবর্তী একটানে সে একটা সুন্দর কাজ করছে, সে কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই অ্যান্সার লিখে বসে রয়েছে। কেন? কারণ যারা করছে পারছে তারা জানে যে 10 গুণ দেওয়া হচ্ছে, আর সূত্র অনুযায়ী আরো ভ্যালু হিসেবে তার 10 বসতেছে, ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট 106, 0.943, অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। সরকার মোহাম্মদ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। মুখস্থ, ঠিক আছে, মুখস্থ হয়ে যাওয়া উচিত এতদিনে। কোনটির মধ্যে সমযোজী এবং আয়নিক উভয় বন্ধন বিদ্যমান? বলেন। যৌগের নাম লিখেন। অ্যান্সার দিতে দিতে আমি বুঝে উঠতে পারি না যে অনেক ক্ষেত্রে আপনারা কোনটার অ্যান্সার দিচ্ছেন।
এই যে রঞ্জিত ঘোষ আকাশ, এই টাইপের কোশ্চেন গুলা ভুল করার ক্ষেত্রে আপনার দুইটা সমাধান আছে। এক, অ্যান্সার না করা, যদিও এই সাজেশন তো আমার দেওয়া উচিত না। আর 2 নাম্বার, একদম হাতে কলমে প্র্যাকটিস করে তারপরে দেওয়া। এখানে যেমন হৃদয় চক্রবর্তী একটা সুন্দর কাজ করছে, সে আমার একটা মানে ডিরেক্টলি একটা সুন্দর কথা শেয়ার করছে যে মুখস্থ হয়ে গেছে। কারণ আপনাদের এই আগের কোশ্চেনে যে 10% সোডিয়াম কার্বনেট আছে, এই 10% সোডিয়াম কার্বনেটের কোশ্চেন আপনি কই নাই বলতে পারবেন? কোথায় আসে নাই? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুয়েট অ্যাডমিশন টেস্ট, এখন সিকিউরিটির যে অ্যাডমিশন টেস্ট ওইখানে পর্যন্ত চলে আসছে। ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যখন আপনার চিরাং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছর ভিতরে যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয় অ্যান্ড ইনক্লুডিং আপনার এখানকার কৃষি গুচ্ছ, একটা জায়গা বাদ আছে, সেটা কি জানেন? বোর্ড এক্সাম, ওইটাতেও আসছে। আর কিছু বাকি লাগবে আপনার? এবং আপনাদের যেই স্যারের বই আপনারা পড়েন না কেন, কবির স্যার, সঞ্জিত কুমার গুহ, শরৎকান্তি সিংহ হাজারি, প্রতিটা স্যারের বইতে এই টপিক আলোচনা শুরু করছে এই ম্যাথটা দ্বারা। 10% সোডিয়াম কার্বনেটের জন্য আপনি এখানে মুখস্থ করতেছেন 0.943। যখন স্যাররা বুঝা ফেলছে এটার অ্যান্সার আপনি পাইরা ফেলবেন, তারা 10%-এর জায়গায় টেকনিক্যালি যাওয়া শুরু করছে কততে? 5%-এ। এখন 5%-এ যখন সে গেছে, 5%-এ যাওয়ার পরে তো মনে করেন কি ছেলেবেলে হালকা একটুখানি আটকানো শুরু করছে, কিন্তু যার মাথায় বুদ্ধি আছে হয়তো আর আটকায় নাই। 10%-এর জন্য যদি 0.94 হয়, তাহলে 5%-এর জন্য হবে কোনো কথা ছাড়াই 0.47। অ্যান্সার শেষ। আপনি আরো কিছু চান? আরো প্রমাণ দেখাই। কোন একটা ইউনিভার্সিটির এক্সামে 20% সোডিয়াম কার্বনেট কোশ্চেন দেওয়া হয়েছে, এটা প্রমাণিত আসছে, তাহলে সেখানে অ্যান্সার কি হবে? কোনো কথা নাই। এই 0.94 কে আপনি 1 দ্বারা গুণ দেন, কত আসবে? 1.88। বলেন আর কি লাগবে আপনার? ওকে, আপনার অ্যান্সার আমাদের এই কোশ্চেনে আসি। অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাতে শুধুমাত্র সমযোজী এবং আয়নিক না, সন্নিবেশ সমযোজী বন্ধনও এখানে বিদ্যমান। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু বিদ্যমান? বলেন, বলতে পারবেন এটা? এটা যদিও আমাদের কেমিস্ট্রি থেকে বায়োলজির কোশ্চেন হয়ে গেছে বেশি, কিন্তু এটা আপনার কেমিস্ট্রিতে আসছে যে ক্লোরোফিলের মধ্যে আপনার কোন উপাদানটা এখানে সবচেয়ে বেশি থাকবে বা কে থাকবে ক্লোরোফিলের মধ্যে? ডি, জাবির হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এই কোশ্চেনের অ্যান্সার আপনাদের কারো হচ্ছে গিয়ে দেওয়ার পসিবিলিটি থাকতো, আমি এটা বিশ্বাস করি না, ইচ্ছা করে আমি নিয়েছি, বাট তারপর আপনারা পাইয়া গেছেন ম্যাগনেসিয়াম। ইটস ট্রু, ক্লোরোফিলের মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়ামটা থাকে, বাদ বাকি মানে স্ট্রনশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম এগুলো কোনো কিছু থাকে না, থাকে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। আচ্ছা, এটা হচ্ছে বলতে গেলে আমাদের মুখস্থ। নেক্সট, নিচের কোন যৌগ জ্যামিতিক আইসোমারিজম দেখাবে? জ্যামিতিক আইসোমারিজম মানে, আইসোমারিজম বললে আবার একটু কনফিউজড হয়ে যাবেন, মানে জ্যামিতিক সমানুতা আর কি। তো জ্যামিতিক সমানুতা মানে কোনটা? সিস ট্রান্স, বামে ডানে উপরের নিচে রিপ্লেসেবল। তো আলটিমেটলি আমাদের মানে এটার অ্যান্সার দেওয়ার আগে একটা কোশ্চেন আপনার কাছে, জ্যামিতিক সমানুতার শর্ত কি? দুইটা, একটা হচ্ছে আপনার চাকরিক যৌগ হইতে হবে, দ্বিবন্ধনযুক্ত যৌগ হইতে হবে। দ্বিবন্ধনযুক্ত যৌগ করতে গেলে আপনার বিউটানল জীবনও হবে না, 2 বিউটানল এটাও হবে না, 2 বিউটাইন, বিউটাইন আইন অ্যালকাইন হবে না, 2 বিউটিন। অ্যান্সার শেষ। না করা লাগবে কোনো বিক্রিয়া, না কোনো কিচ্ছু না, আপনি যৌগ দেখে বুঝা ফেলেছেন। দরকার কি আপনার সময় নষ্ট করার? কোনো সময় নষ্ট করে এখানে দরকার নাই। বয়েল এবং আল্লাহ, মানে দেখেন এটা আপনার পরীক্ষার কোশ্চেন, আমি এটা চুজ করছি, এটা চুজ করার একটা রিজন আছে। রিজন হচ্ছে আপনারা জাস্ট একটানে আপনার গ্যাসিয়াস ল গুলো হচ্ছে একটা রিভিশন দিবেন। কেন? কারণ ল এর মানে এক্সেসিভ যেগুলো হচ্ছে একটু টাফ লেভেলের কোশ্চেন, এটি পরীক্ষা আইব না, আসবেই না, কোনো মতেই না, কোনো সম্ভাবনা নাই। তার মধ্যে আসবে কি জানেন? ওই যে ছোটখাটো যেগুলো হচ্ছে ধরেন ক্যালকুলেটর ছাড়া করতে হবে, মূল সংখ্যার উপর ভিত্তি করে, অ্যাভোগাড্রো ভ্যালুর উপর ভিত্তি করে, এরকম। তো বয়েল এবং চার্লসের সমন্বয় হিসেবে আপনি কি পাবেন? P1 V1/T1 P2 V2/T2। এখন আপনি চার্লসেরটা একটু দেখলেন, তারপর হচ্ছে গিয়ে গ্যালুসাকের চাপীয় সূত্র দেখলেন, বয়েলের সূত্র দেখলেন, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চার সূত্র, ব্যাস। নিম্নের কোনটি জারক বিজারক উভয়রূপে কাজ করতে পারে? অ্যান্সার দেন। ও, কাজ করে না কোনটা বলে? নিচের কোনটা জারক বিজারক উভয়রূপেই কাজ করে না? এই যে শুরুতে আমি নিজে একটু কনফিউজড হয়ে গেছিলাম, আমি বলছিলাম করে, তো তখন অপশন দুইটা দেখা হচ্ছে কোশ্চেন আবার দেখছি। অপশন কি? পারক্সাইড, সে জারক বিজারক উভয়রূপেই কাজ করতে পারে। ওজন, জারণ বিজারণ উভয়রূপেই কাজ করতে পারে, কিন্তু আপনি আটকায় যেতে পারেন বি আর ডিতে। কিন্তু যে পারেন সে বুঝা ফেলাইতে পারতেছেন যে পটাশিয়াম ডাইক্রোমেট একটা উৎকৃষ্ট মানের জারক পদার্থ, বিজারক না। তার মানে এটাই আনসার। ওকে, নেক্সট আসেন আরেকটা। সার কারখানায়
সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস তৈরিতে কি পরিমাণ তাপ প্রয়োগ করা হয়? মানে এখন আপনি বলবেন কি ভাই এটা আপনি কি করলেন, মানে এরকম একটা বিভৎস লেভেলের প্রশ্ন আপনি ভাবতে পারলেন? আমি ভাবি নাই, আপনার স্যাররা ভাবছে যারা কোশ্চেন করছে। সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্ট মানে আপনি অ্যামোনিয়া বানাচ্ছেন কাকে দিয়ে? নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে। এরা হচ্ছে আমাদের কাঁচামাল। এই যে একটু আগে যেমন কোশ্চেন করছিলেন, কাঁচামালের মাধ্যমে আপনি অ্যামোনিয়া বানাচ্ছেন, একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে ডেলএইচ এর মান কত? ডেলএইচ এর মান হচ্ছে আপনার, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, 96.23, যদিও অ্যাকচুয়ালি 96 না 92, যেহেতু কাছাকাছি মান হিসেবে আর একটাও নাই, আপনার অ্যান্সার এ। ওকে, কি বলতেছেন? এ, আচ্ছা। এনিওয়ান এটা কি পারবেন বলতে? নিচের কোন মিশ্রণকে রাজঅম্ল বা রাজাম্ল বা ইংরেজিতে অ্যাকুয়ারেজিয়া বলা হয়? নিচের কোনটাকে, নিচের কোনটাকে আপনি হচ্ছেন অ্যাকুয়ারেজিয়া বলতে পারবেন? এনিওয়ান? অ্যাকুয়ারেজিয়া কোনটা? এই ডি ডি ডি, হ্যাঁ, 3 মোল HCl আর 1 মোল নাইট্রিক অ্যাসিড। এটা আপনাদের যারা পূর্বের এডিশনের হিসাব, পূর্বের এডিশনে এই জিনিসটা হচ্ছে গিয়ে যথেষ্ট ভালোভাবে ছিল, তবে বর্তমান এডিশনে জিনিসটুকু নিয়ে তেমন কোনো আলাপ আলোচনা নাই। আর রাজামলার কাজ কি? রাজামলার কাজ হচ্ছে যারা একটু উচ্চমানের ধাতু তাদেরকে গলানোর কাজে হচ্ছে রাজামলাটা ভালোভাবে ব্যবহার করা হয়। 3 মোল HCl আর 1 মোল নাইট্রিক অ্যাসিডের যে মিক্সচারটা আছে সেই মিক্সচারকে আপনি রাজামলা হিসাবে বিবেচনা করতে পারবেন। আপনার কারেক্ট আনসার ডি। তারপর টলুইন হতে বেনজালডিহাইড তৈরিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে হচ্ছে আপনার MnO2, এইটার কাজ কি বলে? টলুইন হতে বেনজালডিহাইড আপনি বানাইতেছেন, টলুইন হতে যখন আপনি CH3, এই যে বিক্রিয়াটা লিখি তারপর আপনি কাহিনীটা বুঝবেন, এটা থেকে আপনি বানাচ্ছেন CHO। যারা জৈব যৌগ মোটামুটি লেভেলের পারেন, এবার আপনার একটা বেদবাক্য শোনাই। অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড। যদি আপনি তীব্রভাবে জারিত করেন তাহলে অ্যালকোহল থেকে সরাসরি আপনি অ্যাসিড চলে যাবেন। তাহলে আমার কথা হচ্ছে আপনি যদি মৃদুভাবে জারিত করেন আপনি পাচ্ছেন কি? অ্যালডিহাইড। তীব্রভাবে জারিত করলে আপনি কি পাচ্ছেন? অ্যাসিড। টলুইনকে মৃদুভাবে জারিত করা হলে আপনি পাবেন বেনজালডিহাইড। যদি তীব্রভাবে জারিত করতেন তাহলে পাইতেন আপনি কি? বেনজোইক অ্যাসিড। আপনি পাইছেন কি? বেনজালডিহাইড। কিভাবে জারিত করছেন? মৃদু। তার মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মৃদু জারক হিসেবে এখানে কাজ করছে। শেষ। বলেন। বি, দুর্বল জারক। ঠিক আছে, নেক্সট। কোনটা নিষ্ক্রিয় গ্যাস? এটা লেম কোশ্চেন, কিন্তু নেওয়ার একটা ছোট্ট কারণ আছে। অক্সিজেন নিষ্ক্রিয় না, কার্বন ডাইঅক্সাইড নিষ্ক্রিয় না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এগুলো সবগুলো নিষ্ক্রিয়। কিন্তু এইটা আমি চুজ করছি একটা মাত্র কারণে। আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা তো কোনো লেভেলের কোশ্চেন হইতে পারে না। হ্যাঁ, অবশ্যই পারে না, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে যদি আর কোনো গ্যাস থাকে যে সে আপনাকে একটা নিষ্ক্রিয় এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারবে, সেটা হচ্ছে নাইট্রোজেন। এই কারণে আপনার এই কোশ্চেনটা এখানে চুজ করে দেওয়া, যে ইন কেস আপনার পরীক্ষায় এই কোশ্চেন আসছে এবং সেইখানে কোনো অপশন নাই, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন কিচ্ছু নাই, কিন্তু সেখানে নাইট্রোজেন আছে, তাহলে আপনার অ্যান্সার হবে নাইট্রোজেন। এবার ক্লিয়ার হয়েছেন? মনে থাকবে এবার? ডি, হ্যাঁ ঠিক আছে। নিচের কোনটিকে জারিত করলে কিটোন তৈরি হয়? বলেন। নিচের কোনটিকে জারিত করলে আপনি কিটোন তৈরি করতে পারবেন? নিচের কোনটাকে জারিত করলে কিটোন তৈরি হবে? ফিরোজা বেগম ডি বলছেন, সেকেন্ডারি অ্যালকোহল, বেনজিন। ডি ডি, ওকে ফাইন, ডি। মানে বেনজিন না, ইথান না, প্রাইমারি অ্যালকোহল না। প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে আপনি অলওয়েজ পাবেন অ্যালডিহাইড, মুখস্থ। সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে আপনি সবসময় পাবেন কিটোন। প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহল কিটোন। আপনার অ্যান্সার সেকেন্ডারি অ্যালকোহল। 40 ml 0.5 মোলার HCl
40 ml 0.5 মোলার HCl, 40 ml 0.25 মোলার HCl একত্রে মিশিয়ে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করা হয়েছে। দুই টাইপের অ্যাসিড, এক টাইপের ক্ষার। আপনার কাজ শুধুমাত্র এগুলার হিসাব মিলানো। কেমনি হিসাব মিলাইবেন? আপনি যদি তার তুল্য সংখ্যা দিয়েও কাজ করতে চান করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুল্য সংখ্যা দরকার নেই। কেন? কারণ আপনি দুইটাই HCl নিচ্ছেন, সো কোনো প্রবলেম নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড ওইটা আপনার এক, মানে তার ক্ষারকত্ব এক, আর HCl এটারও আপনার অম্লত্ব হিসাব করতে গেলে এক। তাহলে আপনি এখানে লিখতে পারবেন 40 ইন্টু 40 ml 0.5 মোলার, লিখছেন আবার 0.5 মোলার প্লাস, আবার আপনি লিখতেছেন 40 ইন্টু 0.25 মোলার, হলো? এবং তারপর আপনি এখানে লিখতে পারবেন V ইন্টু 2 মোলার। আচ্ছা, মোলার লেখার দরকার নেই, এরপর ক্যালকুলেশন করে আপনার যেটা অ্যান্সার আসে, শেষ। হাফ তো 20 আর 0.25 10, 20 আর 10 হচ্ছে 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে উত্তর কত? 15, অ্যান্সার 15। ওকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে অ্যাসিটন তৈরি করতে কোন বিকারক ব্যবহার করা হয়? মানে আলটিমেটলি আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে কোনটা হচ্ছে তার জারক পদার্থ। বিক্রিয়া পড়ছেন যে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, সেকেন্ডারি অ্যালকোহল থেকে আপনি কিটোন পাবেন। আপনারা বলছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। এই অ্যালকোহল থেকে আপনি এটা কিটোন মানে অ্যাসিটন বানাইছেন, বানাতে গেলে আপনি বিকারক হিসেবে কাকে ব্যবহার করবেন? HCl আর জিঙ্ক ক্লোরাইড, এটার নাম হচ্ছে লুকাস বিকারক। এটা জীবনেও হবে না, এটা হচ্ছে আপনার বিজারণ করার কাজে ব্যবহার করা হয়, তার মানে এটাও হবে না। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তার মানে আপনার উত্তর হচ্ছে কি এইটা। এইটা হালকা একটু চেঞ্জ করে আপনাকে দিছে, বেসিক্যালি আপনি পরে অভ্যস্ত ছিলেন পটাশিয়াম ডাইক্রোমেট, কিন্তু আপনাকে দিছে তারা সোডিয়াম ডাইক্রোমেট, একই, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট সেকেন্ড পার্টে চ্যাপ্টার 5 এর কোশ্চেন, যেটা আপনারা সবচেয়ে কম পড়ে আসছেন। কোনটা রিসাইকেল অযোগ্য বলতে পারবেন? কোনটি রিসাইকেল অযোগ্য? রিসাইকেল অযোগ্য মানে তো বুঝেন যেগুলোকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন না। আপনি অ্যালুমিনিয়াম বারবার ব্যবহার করতে পারবেন, যেমন আপনি হচ্ছেন গিয়া ধরেন কয়েলের স্ট্যান্ডার্ড হিসাব, বা হচ্ছে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। একটা কপার, এটাকে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন। কাগজ, এটাকে আপনি রিসাইকেল করতে পারবেন। কিন্তু চামড়া, এটা পচনশীল, এটাকে আপনি বারবার রিসাইকেল করতে পারবেন না, একবার শেষ হয়ে গেলেই শেষ। ফয়জুল্লাহ ভুলবশত মনে হয় বি বলে ফেলছেন, কপার হবে না। এটা তো ইংরেজি কোশ্চেন চলে আসলো। ওকে, এনাফ। এখন আপনি বলেন, মোটামুটি আপনি কম বেশি অনেক কিছু ফেস করতেছেন, দেখছেন, বলছি। এবার আপনাদের কিছু বলার থাকলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আপনার কথা শুনি। তার আগে আমার ফাইনাল একটা কথা আছে। দিস ওয়ান ইজ আপনাদের কৃষির জন্য ফাইনাল আপডেট হিসেবে, যে কৃষি মডেল টেস্ট একদম স্পষ্ট এখানে বলে দেওয়া। 9টা পেপার ফাইনাল, 5টা সাবজেক্ট ফাইনাল, অধ্যায়ভিত্তিক সেলফ টেস্ট, 11টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট। টোটাল আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করা, কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যারা আছি সবাই মিলে জিনিসটুকু বানানো হয়েছে। যার যার প্রয়োজন হবে আপনার নিকটস্থভাবে বা আমাদের পেজেও যদি আপনারা নক দিয়ে থাকেন, আপনারা অতি সত্য সেটা পেয়ে যেতে পারবেন। পরীক্ষার বেশি দিন বাকি নেই। সো আমি মনে করি যে আপনার যদি পূর্ণাঙ্গ প্রস্তুতির হিসাবে এখানে থাকে, এটা সংগ্রহ করে নিন। আশা করতে পারি আপনাদের কাজে লাগবে, ক্ষতি হবে না। অনেক বইপত্র তো কিনছেন, এটা কিনে দেখতে পারেন, এটা আশা করতে পারি আমাদের খারাপ কোনো কিছু হবে না। এবং আমরা এখানে হচ্ছে কি আমাদের সিরিজের, মানে আমাদের হচ্ছে পেজ থেকে হচ্ছে একদম বলে দেওয়া আছে, কৃষি মডেল টেস্টের বইটার মূল্য হচ্ছে 200 টাকা, আর নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশনের মূল্য হচ্ছে 200 টাকা। তো আমাদের যদি আপনাদের এই বই প্রয়োজন হয়, তাহলে কষ্ট করে কালেক্ট করে আপনারা নিতে পারবেন। মেহেদী হাসান শরীফ এটা কথা বলছেন, এগুলো পড়লে কি কমন পড়বে? না, আমরা আপনাদেরকে কমন পড়ানোর জন্য কিছু বলতেছি না। আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বলতেছি, যে আপনি যদি এই কোশ্চেনগুলো থেকে কমন পেয়ে যান, সেটা হচ্ছে গিয়ে আমাদের ভাগ্য, আপনার ভাগ্য। আমি চাই আপনাদের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী ধরে ফেলা। যেমন ধরেন, আমি আপনাদেরকে বারবার হচ্ছে গিয়ে 10% সোডিয়াম কার্বনেটের একটা কোশ্চেন আপনাদেরকে পড়াইছি বারবার। আপনি 10% সোডিয়াম কার্বনেট না বলে আমি যদি আপনাকে এখানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, বা আপনার পরীক্ষায় যদি হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, তার মানে কি কমন পড়ে নাই? ডেফিনেটলি পড়ছে। আমি আপনাদের প্যাটার্ন ধরা দিতে পারছি,
প্যাটার্ন অনুযায়ী যদি অ্যান্সার করে দিয়ে আসতে না পারেন, ওটা আপনার ব্যর্থতা, আমার না, আমাদের না। তারপর আজকে হাইলাইট বুক দেওয়া হইবে না? হাইলাইট হ্যাঁ শেষ করতে পারবেন, এখন নিলে কেন শেষ করতে পারবেন না? আপনার যদি পড়াশোনার নিয়ত থাকে, নিয়ত থাকলে তো আসলে কেউ ঠেকাইতে পারবেন। এখন আপনি যদি নিয়ত নেন যে আপনি পারবেন, আজকে মাত্র হচ্ছে 4 তারিখ, তো আপনার এক্সাম আসতে আসতে 2টা সপ্তাহ আপনি খুব সুন্দরভাবে হাতে পেয়ে যেতেছেন, আপনার অযথা দরকার নেই, তো টেনশন নেওয়ার তো এখানে কোনো দরকার নেই। মডেল টেস্টে আচ্ছা আপনি করতেও পারবেন। আগামী দিনগুলোর জন্য অ্যাডভাইস হচ্ছে কি, আসলে আপনারা জীবনের এখন একটা মানে দোদুল্যমান অবস্থায় আছেন, যে কোনোভাবেই হোক একটা সুন্দর পরিচয় আপনাদের হোক, এতটুকু আমি আশাবাদী আপনাদের হোক সবার। আমাদের সাথে আছেন, ক্লাস করতেছেন, আপনাদের সাথে একটা আলাপ আলোচনা হইতেছে। হয়তো আপনাদেরকে কখনো আমি মানে ফেস টু ফেস দেখতে পারবো না, কখনোই আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না। তারপরে আপনাদের সাথে যে সুন্দর একটা আন্তরিকতার সম্পর্ক, সম্মান দিয়ে আমাদের পেজের সাথে আপনারা কানেক্টেড আছেন, এটার জন্য আপনাদের সবাইকে অবশ্যই আমি ধন্যবাদ একটা দিতে পারি। আর একজন বলছেন যে ভাই আমি এক্সাম আগে শেষ করতে যাচ্ছি মাত্র 40%। হ্যাঁ মানে 40% শেষ হয়েছে মানে কি আপনার বাকিটুকু শেষ হবে না নাকি? আপনি বাকিটুকু শেষ করার জন্য ইন্টেনশন নেন। মানে আপনাদের তো এখন কৃষি পর্যন্ত আশা লাগছে, তো এমনও তো অনেক আছে যে যার হচ্ছে অলরেডি কৃষি পর্যন্ত সুযোগ নাই, তখন মানে যারা গত বছর অলরেডি দিয়ে ফেলছে তার কথা হচ্ছে না, এখন আপনি তার কথা চিন্তা করেন। যতটুকু পড়ছি ততটুকু ভুলে যাচ্ছি, কি করবো ভাইয়া? যতটুকু পড়তেছেন ততটুকু ভুলে গেলে এখানে 2টা পরামর্শ আছে। 1 নম্বর পরামর্শ, খাঁটি ঘিতে কচি বেলপাতা ভাইজা খাবেন, স্মৃতিশক্তি বাড়বে। আমার কথা না, এটা প্রমাণিত। আর যদি খাঁটি ঘিও না পান, কচি বেলপাতাও না পান, তাহলে হচ্ছে কিনতে হবে, মানে মৃদু গরম দুধ খেতে পারে। এটা হচ্ছে কি একটা মিথ প্রচলিত যে দুধ খেলে হচ্ছে স্মৃতিশক্তি বাড়ে। তো এটা ছোটবেলায় আমি হচ্ছে এই কাজ করে তারপর মুখস্থ করতে বসতাম, মাঝে মধ্যে কাজে লাগতো, মাঝে মধ্যে লাগতো না। তো আপনার ক্ষেত্রেও সেম একই চিন্তা। 60% কভার করে ফেললে তো ভালো, কোনো সমস্যা নাই। যতটুকু পড়ছে যে বলে দিলাম তো, মারিয়া আক্তার মিথি, আপনাকে আমি সমাধান দিয়ে দিলাম। এক্সামের আগে নেটওয়ার্ক বইটা শেষ করতে যাচ্ছি, হ্যাঁ করে ফেলেন। 40% তো, বাকি 60% তো শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি ধরে নেন এটা হচ্ছে কি আপনার ডু অর ডাই কন্ডিশন, ঠিক আছে? ইয়ানাফসি আল্লাহু আকবার করতে করতে পড়তে থাকবেন, দেখবেন অবশ্যই একটা ভালো কিছু হয়ে গেছে, ঠিক আছে? আজকে আপনাদেরকে মোটামুটি হচ্ছে আমাদের কেমিস্ট্রির ফাইনাল ফিনিশিং ডোজ হিসেবে আমি এখান থেকে হচ্ছে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের আর ধরেন আপনার সাথে আমার কেমিস্ট্রির যা কিছু আপনাকে বলার, যেমনে বলার, যতভাবে বলার আমি সব বলে দিছি। এরপরও যদি ধরেন আপনাদের কোনো ইয়া থাকে, মানে আপনারা এরপরও পারতেছেন না, এখন এমন হইতে পারে যে আমি আপনাদেরকে যে এই যে আগের ক্লাসের 50টা, আজকের ক্লাসের প্রায় 60-65টা কোশ্চেন, এর মধ্যে যদি মানে মোটামুটি আমি আশাবাদী আপনি 50%-এর বেশি তার টপিক ওয়াইজ আপনি পেয়ে যাবেন, আমরা আশাবাদী। কারণ কোশ্চেনগুলো তো আমরা এমনি আপনার সামনে যায় আমি চাইলাম এটা দিয়ে দিলাম, এরকম ভাবে তো আমরা আনিনি। অবশ্যই আমরা হচ্ছে কোশ্চেনগুলো দেখে, কোশ্চেন অ্যানালাইসিস করে তারপর আপনাদের সামনে ডেলিভারি দিছি। তো কমন পাইয়া গেলেন, অ্যান্সার দিতে পারলেন না, ওটার জন্য কিন্তু দায়ভার আমার না, আমাদের না, এটা দায়ভার সম্পূর্ণ আপনার। সো আপনার জন্য এরকম কোনো ভুল না হয়। মডেল টেস্ট বই, সাজেশন বই কোনটা? অবশ্যই আমাদেরটা, আমি 100% এটা বলতে পারবো। এত কষ্ট করে আমাদের টিচার, মাত্র একজন না, কয়েকজন টিচার একসঙ্গে মিলে এক একটা সাবজেক্টের জন্য হচ্ছে আমরা কাজগুলো করছি। তো এটাও কেন করছি? আপনাদের জন্যই তো করছি, ভালো হবে দেখেই তো করছি। পরীক্ষা আপনি নেন, নেওয়ার পরে তারপর আপনি ক্লাস করেন, তারপর আপনি সেগুলো সলভ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তো আর কোনো কোশ্চেন নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কৃষি ভর্তি সহায়িকা তৌহিদুল ইসলাম বিদ্যুৎ, কৃষি ভর্তি সহায়িকা বই 2বার শেষ করছেন, মডেল টেস্ট সমাধান করতেছেন। হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না? আপনি না বললে কি আমি পারবো? অবশ্যই না। আমি তো হচ্ছে কেমিস্ট্রি বলে আপনাকে হেল্প করতেছি, আপনি তো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি যা কিছু আছে সব নিয়ে আপনি তারপরে যাচ্ছেন, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। কিনেন, নতুন কোশ্চেন, গতবারের কোশ্চেন অ্যানালাইসিস, নতুন কিছু আছে, সম্ভব হলে কিনে ফেলা ভালো। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে অনেক আলাপ আলোচনা হইলো, অনেক কিছু বলছি, তো সামনাসামনি তো দেখা সাক্ষাৎ হয়নি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই
মানে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, যে কয়টা দিন সময় আছে একটু কাজে লাগান, আশা করতে পারি ভালো কিছুই হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আবার ভবিষ্যতে কোনো একদিন বেঁচে থাকলে হয়তোবা, যেহেতু দুনিয়া গোল, কোনো না কোনো একদিন তো হয়তোবা দেখা হয়েও যেতে পারে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের জন্য, পরীক্ষার জন্য শুভকামনা। অবশ্যই যেন ভালো একটা রেজাল্ট পাই, এবং তারপর যেন এই কথা শুনি, যেন শুনতে পারি যে আসপেক্টের সিরিজ থেকে বা আসপেক্ট ব্যানার থেকে ক্লাস করে বা এই বইটা থেকে আমি কিছুটা হইলেও কমন পাইছি বা ক্লাস করে আমি উপকৃত হয়েছি। এই কথাটুকু শুনতে পারাটা মানে আমাদের জন্য সার্থকতা। দ্যাটস ইট। ঠিক আছে, ফি আমানিল্লাহ। আশা করতে পারি সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। খোদা হাফেজ।